ঢাকার ডিসেম্বরের সকাল, চারদিক শান্ত, কিন্তু এই নীরবতার নিচে জমে উঠছে এক অদৃশ্য উত্তেজনা। সামরিক গোয়েন্দা দপ্তরের টেবিলে ছড়িয়ে থাকা রিপোর্টে দেখা যাচ্ছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে নতুন এক প্রতিরক্ষা সমঝোতার খসড়া নিয়ে নীরবে কাজ চলছে। আন্তর্জাতিক মহল এখনও তা বুঝে উঠতে পারেনি, কিন্তু ভারতের প্রতিরক্ষা মহল জানে এখানে কিছু বড় ঘটতে যাচ্ছে। নয়াদিল্লির কূটনৈতিক মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ এই চুক্তি যদি বাস্তবায়িত হয় তাহলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য একেবারে পাল্টে যাবে। পাকিস্তান বাংলাদেশের সম্ভাব্য সামরিক জোট মানে শুধু একটি প্রতিরক্ষা সহযোগিতা নয়, এটি হবে আঞ্চলিক রাজনীতির পুনর্গঠন। গত এক বছরে একাধিক সূত্রে জানা গেছে ইসলামাবাদ ও ঢাকা একাধিকবার গোপন বৈঠকে বসেছে। মূল উদ্দেশ্য দুই দেশের মধ্যে সৌদি মডেলের মতো একটি সামরিক সহযোগিতা কাঠামো তৈরি করা। পাকিস্তানের সাংবাদিক আব্দুল মালিক সম্প্রতি এক প্রতিবেদনে লিখেছেন, অন্তত 8টি মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আগ্রহ দেখিয়েছে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম। এই প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর্মি, নেভি ও এয়ারফোর্স সব শাখার কর্মকর্তারা আলোচনায় যুক্ত। বলা হচ্ছে একটি যৌথ নিরাপত্তা কাঠামো গঠনের কাজ চলছে, যেখানে গোয়েন্দা তথ্য বিনিময়, প্রশিক্ষণ এবং সংকটকালীন যৌথ প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত থাকবে। এই ধরনের সহযোগিতা দক্ষিণ এশিয়ার জন্য নজিরবিহীন, কারণ এর আগে বাংলাদেশ কখনো এভাবে পাকিস্তানের সঙ্গে খোলামেলা সামরিক সমন্বয়ে যায়নি। কিন্তু নতুন রাজনৈতিক বাস্তবতায়, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ঢাকা এখন বিকল্প অংশীদার খুঁজছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাট এই প্রসঙ্গে লিখেছে, দক্ষিণ এশিয়ার নতুন নিরাপত্তা সমীকরণে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক বিশ্লেষক ডক্টর ওমর শাহিদ বলেছেন, বাংলাদেশ এখন সৌদি মডেলকে অনুসরণ করে মুসলিম বিশ্বের নিরাপত্তা আর্কিটেকচারে যুক্ত হতে যাচ্ছে। এটি ইসলামী প্রতিরক্ষা সহযোগিতার নতুন দিক। ভারতের সংবাদ মাধ্যমগুলো গত কয়েক সপ্তাহ ধরে এক ধরনের স্নায়ুযুদ্ধময় পরিবেশ তৈরি করেছে। নিউজ 18 লিখেছে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি কার্যত নিশ্চিত। তাদের সূত্রে বলা হয়েছে, দুই দেশের মধ্যে যৌথ নিরাপত্তা প্রক্রিয়ার খসড়া তৈরি শেষ পর্যায়ে এবং ফেব্রুয়ারির নির্বাচনের পর আনুষ্ঠানিক সইয়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জি নিউজ বিশ্লেষণে বলেছে, এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতের জন্য এটি দুইমুখী নিরাপত্তা সংকট তৈরি করবে। পশ্চিমে পাকিস্তান, পূর্বে বাংলাদেশ। ভারতের কৌশলবিদদের মতে এটি এক ধরনের টু ফ্রন্ট থ্রেট। তবে পাকিস্তান বা বাংলাদেশ কেউই এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। দিল্লির এই উদ্বেগ অকারণ নয়। বাংলাদেশ এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তার সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্ত শুধু অভ্যন্তরীণ নয়, আঞ্চলিক প্রভাব বহন করে। ভারতের পক্ষে এই বাস্তবতা মেনে নেওয়া কঠিন, বিশেষ করে যখন বাংলাদেশ নতুন অংশীদারদের সঙ্গে নিজস্ব প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলছে। ইসলামাবাদের দৃষ্টিতে বাংলাদেশ শুধু একটি দক্ষিণ এশীয় প্রতিবেশী নয়, এটি ঐতিহাসিকভাবে আবেগ, আস্থা এবং ধর্মীয় বন্ধনের একটি অংশ। পাকিস্তান জানে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর উভয় দিকেই প্রবেশদ্বার। যদি বাংলাদেশের প্রতিরক্ষা অংশীদারিত্ব গড়ে তোলা যায়, তাহলে পাকিস্তানের কৌশলগত প্রভাব পূর্ব দিকেও বিস্তৃত হবে। বিশ্লেষক হুমায়ুন আফতাব বলেন, বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা মানে শুধু সামরিক সমীকরণ নয়, এটি মুসলিম বিশ্বের একীকরণের নতুন দিগন্ত। পাকিস্তানের সেনা সদর দপ্তরও একই বার্তা দিচ্ছে, যে দেশগুলো সৌদি মডেলে নিরাপত্তা সহযোগিতা চায় তাদের পাশে দাঁড়ানো ইসলামাবাদের দায়িত্ব। এটি পাকিস্তানের জন্য একটি সুযোগ ভারতের চারপাশে নতুন সিকিউরিটি বেল্ট তৈরি করা। এই বেল্টের কেন্দ্রে থাকবে ঢাকা ও ইসলামাবাদ, আর পেছনে থাকবে আঙ্কারা ও বেইজিংয়ের সমর্থন। ঢাকা জানে এই মুহূর্তে সরাসরি কোনো সামরিক জোটে যাওয়া রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ, তাই চুক্তিটি কনফিডেন্সিয়াল কন্ট্যাক্ট পর্যায়ে সীমিত রাখা হয়েছে। তবে এতে বাংলাদেশের লক্ষ্য স্পষ্ট, বহুপাক্ষিক নিরাপত্তা কাঠামোতে নিজের অবস্থান শক্ত করা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাবেক কর্মকর্তা বলেন, এটি কোনো একপাক্ষিক পদক্ষেপ নয়। আমরা এমন অংশীদারিত্ব চাই যা আঞ্চলিক শান্তি ও পারস্পরিক নিরাপত্তাকে জোরদার করবে। বাস্তবে এটি হচ্ছে বাংলাদেশের নন অ্যালাইন্ড কূটনীতির একটি নতুন সংস্করণ, যেখানে দেশটি কারো ছায়ায় নয়, বরং ভারসাম্যপূর্ণ অংশীদারিত্বে বিশ্বাস করছে। ঢাকা এখন তার প্রতিরক্ষা আধুনিকীকরণে চীন, তুরস্ক ও পাকিস্তানের সহযোগিতা নিচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তি বিনিময়, প্রশিক্ষণ এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের উন্নয়ন। বাংলাদেশের সামরিক শক্তি তাই কেবল প্রতিরক্ষা নয়, আঞ্চলিক ভারসাম্যের প্রতীকও হয়ে উঠছে। আল জাজিরা লিখেছে, বাংলাদেশের নতুন প্রতিরক্ষা কৌশল আঞ্চলিক ভারসাম্যের পুনঃসংজ্ঞা তৈরি করছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক কৌশলবিদ মাইকেল কুগেলম্যান বলেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নিউট্রাল পাওয়ার ব্রোকার হিসেবে আবির্ভূত হচ্ছে।
ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্ক ইউরেশিয়া গ্রুপ মন্তব্য করেছে, ঢাকা যদি সফলভাবে এই ভারসাম্য বজায় রাখতে পারে তবে এটি ভারতের কূটনৈতিক একছত্রতা ভেঙে দেবে। ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়ন এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে পশ্চিমা কূটনীতিক মহলে এই নিয়ে আলোচনা চলছে। তারা দেখছে ভারতবর্ষের প্রভাবলয়ে নতুন শক্তির আবির্ভাব হচ্ছে। যুক্তরাষ্ট্রের এক বিশ্লেষক মন্তব্য করেছেন, বাংলাদেশ এখন সেই অবস্থানে পৌঁছেছে যেখানে সে ভারতের বিকল্প আঞ্চলিক সহযোগী হয়ে উঠতে পারে। অন্যদিকে চীন ও তুরস্ক খোলাখুলিভাবে এই উদ্যোগকে সমর্থন করছে। বেইজিংয়ের মতে এটি দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা আনবে এবং বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করবে। বাংলাদেশের অভ্যন্তরে জনগণের মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ একে আত্মনির্ভরতার প্রতীক মনে করছে, আবার কেউ বলছে এটি আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে। তবে যে সত্যটি স্পষ্ট তা হলো বাংলাদেশ এখন সিদ্ধান্ত নিচ্ছে নিজের কৌশলগত প্রয়োজনে, কারো চাপের কারণে নয়। ঢাকার প্রতিরক্ষা সদর দপ্তরের করিডোরে রাতের নিস্তব্ধতা। এক কর্মকর্তা ফিসফিস করে বলেন, স্যার সব প্রস্তুত, শুধু সাইন বাকি। পাশের কক্ষে মানচিত্রে লাল রেখায় চিহ্নিত ভারত, সবুজ রেখায় চিহ্নিত বাংলাদেশ ও পাকিস্তান। এক নতুন আঞ্চলিক সমীকরণের মানচিত্র। দ্য ইকোনমিস্ট মন্তব্য করেছে, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা আলোচনার কেন্দ্রে উঠে আসছে, যা আগে কেবল দিল্লির নিয়ন্ত্রণে ছিল। রয়টার্স জানিয়েছে, ঢাকার সামরিক কূটনীতি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করছে। কৌশলবিদ রিচার্ড হ্যাশ বলেন, বাংলাদেশ যদি তার নতুন অংশীদারিত্ব নীতিতে দৃঢ় থাকে তাহলে এটি দক্ষিণ এশিয়ার ক্ষমতার নতুন সংজ্ঞা তৈরি করবে। বাইরে কুয়াশায় ঢাকা আকাশে একটি যুদ্ধবিমানের আলো ঝলমল করছে। হয়তো সেটাই ভবিষ্যতের প্রতীক, এক আকাশ যেখানে সিদ্ধান্ত নেওয়া হবে ঢাকায় আর প্রতিধ্বনি শোনা যাবে গোটা দক্ষিণ এশিয়ায়। ডিসেম্বরের কুয়াশা তখন ঘন হয়ে আছে ব্রাহ্মণবাড়িয়ার আকাশে। সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা, সেখানে নিস্তব্ধতা এতটাই অদ্ভুত যে মনে হয় বাতাসও ভয় পেয়েছে। কাঁটাতারের নিচে জমে থাকা শিশিরের ওপর হঠাৎ এক ছোট কম্পন ছড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের এক সীমান্ত গ্রামের এক বৃদ্ধ তার রেডিওর শব্দ বাড়িয়ে দিলেন। সংবাদ আসছে, ভারত আবার সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে, তবে ঢাকার অবস্থান শান্ত। আসলে এই শান্তির আড়ালে কিছু একটা ঘটছে। ঢাকার নেপথ্যে চট্টগ্রামের উপকূলে, এমনকি বঙ্গোপসাগরের গভীরে সবখানেই এক অদৃশ্য প্রস্তুতি চলছে, যেন কেউ অন্ধকারে শ্বাস নিচ্ছে শুধু সঠিক মুহূর্তের অপেক্ষায়। দক্ষিণে কক্সবাজারের বালুচরে এক সামরিক যান নিঃশব্দে গড়িয়ে যাচ্ছে, আর উত্তর দিকে সিলেটের পাহাড়ে সেনারা নতুনভাবে মোতায়েন হচ্ছে। এ যেন যুদ্ধ নয়, তবু যুদ্ধের মতোই নিঃশব্দ। কেউ জানে না এই প্রস্তুতি কার বিরুদ্ধে, কিন্তু সকলেই বুঝে গেছে এবারের খেলাটা আগের মতো হবে না। ভারত ও বাংলাদেশের সম্পর্ক একসময় নদীর জলের মতো ছিল, চলমান, কখনো গরম কখনো ঠান্ডা, কিন্তু সবসময় নির্ভরশীল। দীর্ঘদিন ধরে ভারতের রাজনৈতিক শ্রেণী ভাবত বাংলাদেশ যেন তাদের পেছনের উঠোন, একটি ছোট বাধ্য রাষ্ট্র যে দিল্লির ইশারায় চলবে। এই ধারণাই আজ তাদের আতঙ্কের কারণ। 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত ভারতের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল শেখ হাসিনা। তার আমলে ভারত যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রবেশ করেছে তা দক্ষিণ এশিয়ার ইতিহাসে বিরল। সীমান্ত চুক্তি, বিদ্যুৎ, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা সবকিছুই যেন ভারতের হাতে লেখা। কিন্তু 2024 সালে রাজনৈতিক পরিবর্তনের পর এই সাম্রাজ্যিক দখল ভঙ্গ হলো। নতুন অন্তর্বর্তী সরকারের মুখে এলো এমন শব্দ যা দিল্লি সহ্য করতে পারে না: কৌশলগত স্বাধীনতা, আত্মমর্যাদা, দ্বিপক্ষীয় ভারসাম্য। ঢাকা এখন এমন এক রাষ্ট্র যে আর কারো ছায়ায় দাঁড়াতে চায় না, আর এই পরিবর্তনই দিল্লির ঘুম কেড়ে নিয়েছে। দিল্লির কূটনীতিকেরা আজ যে শব্দটি সবচেয়ে বেশি ব্যবহার করছেন তা হলো অপ্রত্যাশিত গতি, কারণ বাংলাদেশের সামরিক আধুনিকায়নের গতি তাদের প্রত্যাশার চেয়েও বেশি দ্রুত। ফোর্সেস গোল 2030 এখন আর কাগজে নেই, বাস্তবে রূপ নিচ্ছে। ঢাকার প্রতিরক্ষা সদর দপ্তর থেকে সাম্প্রতিক ঘোষণায় জানা যায়, নতুন প্রজন্মের বিমান, ড্রোন ও সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থা আসছে দেশের বহরে। চট্টগ্রাম ঘাঁটিতে ইতিমধ্যেই স্থাপন হয়েছে উন্নত বিমান প্রতিরক্ষা রাডার। খুলনা শিপইয়ার্ডে তৈরি হচ্ছে আধুনিক যুদ্ধজাহাজ, আর কক্সবাজারের দক্ষিণে নির্মিত হচ্ছে একটি রহস্যময় বিমান ঘাঁটি, যার নকশা নাকি তুরস্কের কারিগরদের হাতে তৈরি। দিল্লির সামরিক বিশ্লেষকরা বলছেন, এই উন্নয়ন ভারতের জন্য অ্যালার্মিং, কারণ যত বেশি শক্তিশালী হবে বাংলাদেশ, ততটাই দুর্বল হয়ে পড়বে ভারতের দাপট। ভারতীয় সেনাবাহিনীর কৌশলগত দপ্তরের এক কর্মকর্তা গোপনে বলেছিলেন, বাংলাদেশ আর সেই 71-এর বাংলাদেশ না, এখন তাদের নিজস্ব রাডার আছে, নিজস্ব চিন্তা আছে। এটাই ভারতের ভয়, এক স্বাধীন সামরিক শক্তি যে কারো নির্দেশ ছাড়াই নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে।
বাংলাদেশ এখন এমন এক কূটনৈতিক বলয়ে প্রবেশ করছে যা ভারতের জন্য নিঃশব্দ দুঃস্বপ্ন। ইসলামাবাদ, আঙ্কারা ও বেইজিং এই তিন রাজধানীর সঙ্গে ঢাকার সম্পর্ক এখন কেবল সৌজন্যমূলক নয়, কৌশলগত। পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে বাংলাদেশ সেনার উচ্চ পর্যায়ের বৈঠক, চীনের সহায়তায় রাডার সিস্টেম ও যুদ্ধবিমান আপগ্রেড, তুরস্কের সঙ্গে ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়, সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে ঢাকার নতুন অবস্থান তৈরি হয়েছে। চীনের এক বিশ্লেষক বলেছিলেন, বাংলাদেশ এখন ভারতের কৌশলগত ভারসাম্যের কেন্দ্রবিন্দু। এই বক্তব্যই দিল্লির কাছে আতঙ্কের প্রতীক। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নিজেও এক বৈঠকে বলেছিলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম একদিন মুসলিম বিশ্বের সামরিক গর্ব হবে। এই ত্রিমুখী সহযোগিতা ভারতের চোখে এক ধরনের অবরোধের ইঙ্গিত দেয়, কারণ পাকিস্তান পশ্চিমে, চীন উত্তরে আর বাংলাদেশ পূর্বে, এই তিনে মিলে ভারতের চারপাশে তৈরি করছে এক নতুন কৌশলগত বলয়। দিল্লির ভেতরে আরেক বাস্তবতা চলছে, রাজনীতি। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে, আর মোদি জানেন ধর্মীয় উত্তেজনা ছাড়া বিজেপির পক্ষে সেই রাজ্যে জেতা কঠিন। ঠিক এ কারণেই তার দল খুঁজছে একটি ছোট সংঘাত, একটা সীমান্ত উত্তেজনা যা দিয়ে ভোটারদের মনে দেশপ্রেম জাগানো যাবে। ভারতের ইতিহাসই তা বলে। উরি হামলার পর উত্তরপ্রদেশের ভোট, পুলওয়ামার পর 2019 সালে জাতীয় নির্বাচন, প্রতিবার যুদ্ধের উত্তেজনা রাজনৈতিক লাভে পরিণত হয়েছে। তাই এবারও পরিকল্পনা চলছে বাংলাদেশ সীমান্তে সীমিত সংঘর্ষ ঘটানো। ত্রিপুরা ও আসামের সেনা ঘাঁটিগুলোতে বাড়ানো হচ্ছে নজরদারি। সাম্প্রতিক এক বৈঠকে এক উপদেষ্টা বলেছিলেন, একটা বাটন টিপলেই যথেষ্ট। এই বাটন মানে মিসাইল, ড্রোন কিংবা সীমান্তে অজানা গুলিবর্ষণ। তবে দিল্লি জানে এবার পরিস্থিতি আগের মতো সহজ নয়, কারণ বাংলাদেশের সেনাবাহিনী এখন শৃঙ্খলিত, প্রযুক্তি সম্পন্ন এবং প্রস্তুত। আর তারা পেছনের উঠোনের সৈনিক নয়, তারা এখন সীমান্তের প্রহরী, যাদের চোখে আত্মবিশ্বাসের আগুন। ঢাকায় সেই ডিসেম্বরের সকাল শান্ত, কিন্তু শান্তির ভেতরে কেউ এক অদৃশ্য অস্থিরতা টের পাচ্ছে। প্রধান উপদেষ্টা অফিসে বসে আছেন ডক্টর ইউনূস। তার টেবিলের উপর ছড়িয়ে আছে দেশের প্রতিরক্ষা প্রতিবেদন, আন্তর্জাতিক কূটনৈতিক বার্তা এবং একটি ছোট নোটবুক যেখানে লেখা আছে একটি বাক্য, স্বাধীনতা মানে সাহস। তিনি জানেন ভারত হয়তো আবার পুরনো খেলা খেলবে, বর্ডার ইনসিডেন্ট, ড্রোন আক্রমণ কিংবা ফলস ফ্ল্যাগ, কিন্তু এবার ঢাকা প্রস্তুত। বাংলাদেশ এখন শুধু সুরক্ষার জন্য নয়, সম্মানের জন্য প্রস্তুত হচ্ছে। দেশজুড়ে এক নীরব সংহতি। চট্টগ্রাম ঘাঁটিতে নৌবাহিনী নতুন মিশন ব্রিফ নিচ্ছে। জহুরুল হক বেজে বিমান চালকরা যুদ্ধ বিমানের রাডার পরীক্ষা করছে। রাতের আকাশে টহল দিচ্ছে সেনা ড্রোন। এই দৃশ্যগুলো বাইরে থেকে সাধারণ মনে হলেও আসলে এগুলো ইতিহাসের সাক্ষী, যেখানে এক ছোট দেশ তার আত্মমর্যাদা রক্ষায় প্রস্তুত হচ্ছে এক মহাশক্তির বিরুদ্ধে। ভারতের পররাষ্ট্রনীতির ইতিহাসে এমন অস্বস্তিকর মুহূর্ত বিরল। দক্ষিণ এশিয়ায় প্রভাব ধরে রাখার জন্য দীর্ঘদিন যে কৌশল ভারত ব্যবহার করে এসেছে তা এখন উল্টো পথে হাঁটছে। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা, বিশেষ করে কৌশলগত স্বাধীনতার ঘোষণা, দিল্লির অভ্যন্তরে অস্থিরতা তৈরি করেছে। ভারত সবসময় মনে করেছে বাংলাদেশের উপর তাদের প্রভাব স্থায়ী ও অপরিবর্তনীয়, কিন্তু এখন ঢাকার নীতি বদলে গেছে। নতুন নেতৃত্ব চাইছে সমমর্যাদার সম্পর্ক, আনুগত্যের নয়। এই পরিবর্তন ভারতের ভেতরে দ্বন্দ্ব তৈরি করেছে। একদল নীতি নির্ধারক বলছে বাংলাদেশের উপর চাপ বাড়ানো দরকার, অর্থনৈতিক, কূটনৈতিক ও সীমান্ত ভিত্তিক। অন্য দল বলছে এভাবে চাপ সৃষ্টি করলে বাংলাদেশ পুরোপুরি চীন পাকিস্তান বলয়ে ঢুকে পড়বে, যা ভারতের দীর্ঘমেয়াদী স্বার্থের পরিপন্থী। এই দুই মতবিরোধ এখন ভারতের কূটনীতিকে বিভ্রান্ত করছে। মোদির রাজনৈতিক পরিসরে বিভ্রান্তিকে আরও জটিল করেছে। আসন্ন পশ্চিমবঙ্গ নির্বাচনে জাতীয়তাবাদের আবেগ কাজে লাগিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টি এখন কার্যকর হাতিয়ার হিসেবে দেখা গেছে। ইতিহাস বলে, উরি ও পুলওয়ামার সময় বিজেপি সীমান্ত সংঘাতকে নির্বাচনী প্রচারে ব্যবহার করেছে। এবারও সেই সূত্রেই পরিকল্পনা তৈরি হচ্ছে। কূটনীতিক মহলে খবর, ভারতের ভেতরে কিছু শক্তি সীমিত সংঘর্ষকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। তবে বাস্তবতা হলো, বাংলাদেশ এখন আর 2009 সালের বাংলাদেশ নয়। সেনাবাহিনী আধুনিক হয়েছে, কূটনীতি পরিণত হয়েছে, জনমন আত্মবিশ্বাসী হয়েছে। ঢাকা এখন চাপ সহ্য করে, কিন্তু মাথা নিচু করে না। দিল্লির এই নতুন বাস্তবতা মানিয়ে নিতে সময় লাগছে। এই কারণেই ভারতের নীতি আজ অস্বাভাবিক রূপ নিয়েছে। বাহ্যিকভাবে বন্ধুত্বপূর্ণ, কিন্তু অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ হারানোর আতঙ্কে ভরা। দক্ষিণ ব্লকের নীতি নির্ধারকরা জানেন, বাংলাদেশকে যদি আর নির্দেশ দেওয়া না যায়, তবে ভারতীয় আধিপত্যের ধারণাটাই ভেঙে যাবে। আর সেই ভয়টাই আজ ভারতের সবচেয়ে বড় সংকট। দক্ষিণ এশিয়ার বর্তমান বাস্তবতা আগের মতো নেই। এই অঞ্চলে এখন শুধু অর্থনীতি বা বাণিজ্যের প্রতিযোগিতা নয়, এখানে প্রভাবের লড়াই চলছে। বাংলাদেশের অবস্থান এই লড়াইয়ের কেন্দ্রে। ভারতের কৌশল ছিল একমুখী, ঢাকাকে নিয়ন্ত্রণে রেখে পূর্ব দিক নিরাপদ রাখা।
কিন্তু বাংলাদেশ এখন সেই সমীকরণ বদলে দিয়েছে। চীন ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, পাকিস্তানের সঙ্গে প্রশিক্ষণ ও তথ্য বিনিময়, এসবের ফলে ভারতের পূর্ব সীমান্তে নতুন ভারসাম্য তৈরি হয়েছে। এই ভারসাম্য ভারতের কাছে হুমকি, কিন্তু বাংলাদেশের কাছে আত্মনির্ভরতার প্রতীক। দিল্লির সামরিক বিশ্লেষকরা উদ্বিগ্ন। বাংলাদেশ এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে রাজনৈতিক সিদ্ধান্ত আর সীমান্তের ভয় দ্বারা প্রভাবিত হয় না। বঙ্গোপসাগরে বাংলাদেশের নৌবাহিনী ক্রমশ শক্তিশালী হচ্ছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক হচ্ছে, আর সেনাবাহিনী নিজেদের পুনর্গঠনে ব্যস্ত। ভারতের কাছে এই রূপান্তর এক ধরনের কৌশলগত হার, যেখানে ছোট প্রতিবেশী রাষ্ট্র ধীরে ধীরে তার একছত্র প্রভাব থেকে সরে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার বাতাস এখন ভারী, কিন্তু সেটি যুদ্ধের নয়, এটি অবসানশীল আধিপত্যের গন্ধ। ভারত যে সামরিক বা কূটনৈতিক চাপ সৃষ্টি করুক না কেন, বাংলাদেশের ভেতরে এখন আত্মমর্যাদার এক নতুন মনস্তত্ত্ব গড়ে উঠেছে। এই মনস্তত্ত্বই সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, কারণ এটি সীমান্তে নয়, মানুষের মনে অবস্থান করে। আজ দক্ষিণ এশিয়া এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে সংঘাতের সম্ভাবনা যেমন আছে, তেমনি আছে ভারসাম্যেরও সুযোগ। কিন্তু প্রশ্ন একটাই, ভারত কি নতুন বাস্তবতা মেনে নিয়ে সহাবস্থানের পথে যাবে, নাকি পুরনো প্রভাব রক্ষার জন্য আবার ঝুঁকবে উত্তেজনার খেলায়? উত্তরটি এখনো অজানা। তবে সময়ের বাতাস বলছে দক্ষিণ এশিয়ার মানচিত্রের নতুন কেন্দ্র তৈরি হচ্ছে ঢাকা। রাত পেরিয়ে ভোর। ঢাকার আকাশে ধোঁয়া আর কুয়াশার ভেতর মৃদু আলো ছড়াচ্ছে। রাস্তায় এক বৃদ্ধ সৈনিক দাঁড়িয়ে নামাজ শেষে তাকিয়ে আছেন আকাশের দিকে। তার ঠোঁটে এক প্রার্থনা, হে আল্লাহ, আমাদের এই মাটি যেন আর কারো পদতলে না থাকে। দূরে কোথাও ভেসে আসে শিশুর হাসি। এই তরুণ ছেলেটি হাতে পতাকা নিয়ে বলছে, এই দেশ আর ভয় পায় না। আকাশের দিকে তাকালে মনে হয় প্রতিটি মেঘের আড়ালে যেন এক নতুন প্রভাত অপেক্ষা করছে। বাংলাদেশ আজ এক অনিশ্চিত মোড়ের সামনে দাঁড়িয়ে, কিন্তু তার চোখে ভয় নেই, শুধু দৃঢ়তা। কারণ এখন এই জাতি জানে, আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আমাদের আত্মা বড়। সীমানা টেনে রাখা যায়, কিন্তু আত্মমর্যাদার আগুনকে নয়। বাংলাদেশ এখন জেগে উঠেছে, এবং সেই জাগরণই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূমিকম্প। ডিসেম্বরের সকাল, হালকা কুয়াশা ভাসছে। বিমানবন্দর সড়কে ভিড়, কিন্তু মানুষ আজ অদ্ভুতভাবে নীরব, যেন বাতাসেও কোনো অদেখা প্রত্যাশা জমে আছে। ফুটপাতের চায়ের দোকানে এক তরুণ বলছে, দেখেন ভাই, এই দেশটা আর আগের মতো না। পাশের বৃদ্ধ হেসে বলে উঠলেন, এখন বাংলাদেশ মাথা উঁচু কইরা কথা কয়। এই সরল কথার মধ্যেই লুকিয়ে আছে এক ভূমিকম্পের গল্প। দক্ষিণ এশিয়ার মানচিত্রে যেখান থেকে একসময় নির্দেশ আসত দিল্লি বা কলকাতা থেকে, এখন সেই মানচিত্রেই নতুন এক বিন্দু জ্বলে উঠেছে, ঢাকা। এবং এই নতুন আলোর নামই বাংলাদেশের আত্মবিশ্বাস। বাংলাদেশে এখন এক নতুন শক্তি জন্ম নিচ্ছে। কোনো রাজনৈতিক দলে এর পরিচয় নেই, কোনো অফিস নেই, কোনো পোস্টারও নেই, তবু এর উপস্থিতি সবখানে। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে, গ্রামের হাটে, সেনা ব্যারাকে, তরুণ উদ্যোক্তার মনোজগতে, সবখানেই এক অনুভূতি ছড়িয়ে পড়েছে, আমরা নিজেরা পারব, কারো অনুমতি লাগবে না। এই শক্তি এসেছে ইতিহাস থেকে। মুক্তিযুদ্ধের রক্তে লেখা যে আত্মপরিচয়, সেটি বহু বছর ধরে চাপা ছিল কূটনৈতিক ভদ্রতার আড়ালে, কিন্তু এখন সেটি জেগে উঠেছে। তরুণেরা বুঝে গেছে, বন্ধুত্ব মানে শ্রেষ্ঠত্ব নয়, সহযোগিতা মানে দাসত্ব নয়। এই প্রজন্ম প্রথমবারের মতো বলছে, আমরা কারো ছায়ায় নয়, নিজের আলোয় দাঁড়াতে চাই। এই ঘোষণাই ভারতের পুরনো কূটনৈতিক কাঠামোর ভিত কাঁপিয়ে দিয়েছে। দিল্লির দক্ষিণ ব্লকের মেঝেতে এখন যেন হাঁটতে গেলেই প্রতিধ্বনি হয় বাংলাদেশ। কূটনৈতিক নথিতে, গোয়েন্দা প্রতিবেদনে, এমনকি মন্ত্রিসভার বৈঠকের ফাইলেও বারবার ফিরে আসছে এই নামটি। কিন্তু এবার এই নাম ভয় হয়ে ফিরছে, বাংলাদেশ সিনড্রোম। এমন একটি শব্দবন্ধ এখন ঘুরে বেড়াচ্ছে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অলিগলি জুড়ে। এর অর্থ হলো একটাই, ভারত যে প্রভাবলয় বহু বছর ধরে রেখেছিল, বাংলাদেশ এখন সেই বলয় ভেঙে ফেলেছে। ছোট দেশ হয়েও সে দেখিয়ে দিচ্ছে কূটনৈতিক স্বাধীনতা কিভাবে অর্জন করতে হয়। দিল্লির নীতি নির্ধারকরা বুঝে গেছেন, এই ধারা যদি অব্যাহত থাকে, তবে দক্ষিণ এশিয়ার প্রতিটি ছোট দেশ বাংলাদেশের পথ অনুসরণ করবে। নেপাল ও ভুটান ইতিমধ্যেই তাদের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনছে। মালদ্বীপ ও ভারতীয় সেনা প্রত্যাহার দাবি তুলেছে। আর শ্রীলঙ্কা প্রকাশ্যে বলছে, ঢাকা আমাদের মতো নয়, তারা এখন ভারসাম্যের রাজনীতি শিখে ফেলেছে। দিল্লির চোখে তাই বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, এক উদাহরণ। এবং এই উদাহরণই ভারতের জন্য রাজনৈতিক হুমকি। ভারতের নিরাপত্তা উপদেষ্টারা এখন প্রতিদিন রিপোর্ট পাচ্ছেন, ঢাকা একের পর এক স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে।
ইউরোপের সঙ্গে অর্থনৈতিক চুক্তি, চীনের সঙ্গে সামরিক সহযোগিতা, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে প্রযুক্তি বিনিময় সবই এক নতুন বাস্তবতার ইঙ্গিত। বাংলাদেশ এখন নিজস্ব পথ তৈরি করছে। দিল্লির জন্য বিষয়টি কষ্টদায়ক, কারণ তাদের রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে শ্রেষ্ঠত্ববোধ থেকে। তারা নিজেদের আঞ্চলিক কেন্দ্র মনে করে অভ্যস্ত, কিন্তু বাংলাদেশের উত্থান সেই ধারণায় আঘাত করেছে। আজ দিল্লি বুঝছে, প্রতিবেশী হিসেবে শ্রদ্ধা না দেখিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। দক্ষিণ ব্লকের এক প্রাক্তন কূটনীতিকের ভাষায়, বাংলাদেশ এখন ভারতের জন্য সেই আয়না যেখানে নিজেদের দুর্বলতাই প্রতিফলিত হচ্ছে। এই আত্মসমালোচনা দিল্লির রাজনীতিতে অভূতপূর্ব, কারণ এর আগে এমন কিছু কখনো ভাবতে হয়নি। ঢাকা এতটা দৃঢ় হয়ে উঠবে তা কল্পনাতেও ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এক নতুন কূটনৈতিক দর্শন সামনে এনেছে। ভারসাম্যই স্বাধীনতার মূল। তিনি বুঝেছেন, কেবল ভারতকে না বলে চীনকে হ্যাঁ বললে সেটি স্বাধীনতা নয়, বরং নির্ভরতার বদল। তাই তিনি বাংলাদেশকে এমন পথে নিয়ে যাচ্ছেন যেখানে একাধিক শক্তির সঙ্গে একযোগে সম্পর্ক গড়ে উঠবে, কিন্তু কারো প্রভাব মেনে নেওয়া হবে না। ইউনূসের এই নীতি এখন আন্তর্জাতিকভাবে ঢাকা ডক্ট্রিন নামে আলোচিত। এটি বলছে, একটি ছোট রাষ্ট্রও বহুমাত্রিক কূটনীতি চালাতে পারে যদি তার আত্মবিশ্বাস থাকে। এই নীতির ফলেই বাংলাদেশের কূটনীতি আজ ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক ও আরব বিশ্বের সমান মর্যাদায় আলোচ্য। দিল্লির কাছে এই ভারসাম্যই আতঙ্কের নাম, কারণ এর মানে হল ভারতের একক আধিপত্য ভেঙে পড়ছে। ভারতের সংবাদ মাধ্যম এখন প্রতিনিয়ত বাংলাদেশের বিরুদ্ধে নতুন বয়ান ছড়াচ্ছে। ঢাকা চীনের হাতে বিক্রি হয়ে যাচ্ছে, বাংলাদেশে উগ্রবাদ বাড়ছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। বাংলাদেশে এই মুহূর্তে যে আন্দোলন চলছে তা ধর্মীয় নয়, বরং বুদ্ধিভিত্তিক। এটি আত্মপরিচয়ের আন্দোলন, যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে, আমরা ভারতের সঙ্গে সহযোগিতা চাই, কিন্তু মর্যাদার ভিত্তিতে। এই নতুন বক্তব্যই দিল্লির প্রচারণা ভেঙে দিচ্ছে। তারা যত বেশি ভয় দেখানোর চেষ্টা করছে, বাংলাদেশের সমাজ তত বেশি ঐক্যবদ্ধ হচ্ছে। এটাই ভারত বুঝতে পারছে না, বাঙালি ভয় পায় না, ভয় দেখানোয় আরও দৃঢ় হয়। মিজোরামের পাহাড়ে এখন ট্রাকের শব্দে ঘুম ভাঙে গ্রামবাসী। ভারতের সেনারা ব্যস্ত নতুন ঘাঁটি নির্মাণে, আর ফ্লাড লাইটে রাত ভরে থাকে সাদা আলোয়। বাইরে থেকে দেখলে মনে হবে সীমান্ত সুরক্ষার প্রস্তুতি চলছে, কিন্তু আসলে এই প্রস্তুতি বাংলাদেশের বিরুদ্ধে এক মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। ভারত জানে সরাসরি যুদ্ধের সময় এখন নয়, কিন্তু সীমান্তে ঘাঁটি, পাহাড়ে ড্রোন এবং আকাশে মহড়া, এসব দিয়ে তারা যে বার্তা দিচ্ছে তা স্পষ্ট, আমরা সব নজরে রাখছি। একরকম ভয় দেখানো, এক মনস্তাত্ত্বিক দখলদারিত্ব, যেন ঢাকার মাথার উপর ছায়া ফেলা যায়। কিন্তু এই কৌশল উল্টো ফল দিচ্ছে। বাংলাদেশ এখন আগের চেয়ে বেশি প্রস্তুত, বেশি আত্মবিশ্বাসী। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত উপকূলে আধুনিক রাডার নেটওয়ার্ক তৈরি হয়েছে। তুরস্কের তৈরি ড্রোন ও চীনের উন্নত পর্যবেক্ষণ প্রযুক্তি মিলে এক নতুন প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে। এখন ভারত জানে তাদের প্রতিটি নড়াচড়া নজর এড়াচ্ছে না। ভারতের সামরিক উদ্বেগ আসলে কূটনৈতিক অস্থিরতা। তারা বুঝতে পারছে, একসময় যার দিকে নির্দেশ দিত, সেই ঢাকা এখন পাল্টা প্রশ্ন করছে। দিল্লির প্রতিরক্ষা মহলে আলোচনা চলছে, বাংলাদেশের এই সামরিক আধুনিকায়নের পেছনে কারা, কিন্তু উত্তর তারা নিজেরাই জানে। সময় বদলেছে, ভারসাম্য বদলেছে। বাংলাদেশের সামরিক প্রস্তুতি ভারতের ভয় বাড়াচ্ছে, কারণ এটি আত্মনির্ভরতার প্রতীক। যে দেশ নিজের প্রতিরক্ষা নিজেই সাজাতে পারে তাকে আর ভয় দেখানো যায় না। এক ভারতীয় বিশ্লেষকের ভাষায়, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সাইলেন্ট গেম চেঞ্জার। যুদ্ধ শুধু সীমান্তে হয় না, কখনো তা ঘটে গান, গল্প আর ছবির মধ্যে। ঢাকার তরুণ শিল্পীরা এখন এক নতুন সাংস্কৃতিক বিদ্রোহ গড়ে তুলছে, যেখানে কেন্দ্রীয় বিষয় স্বাধীনতা ও আত্মমর্যাদা। চলচ্চিত্রে উঠে আসছে জাতিসত্তা, গানে শোনা যাচ্ছে প্রতিরোধের সুর। এক তরুণ গায়ক গাইছে, আমরা ছোট না, আমাদের স্বপ্ন বড়। এই এক লাইনে যেন লুকিয়ে আছে এক জাতির নবজাগরণ। বাংলাদেশের সংস্কৃতি আজ এক নীরব বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা আর আধুনিক বিশ্ব দৃষ্টির সংমিশ্রণে তৈরি হচ্ছে এক নতুন বাঙালিত্ব, যা আর কারো ছায়ায় হাঁটতে রাজি নয়। দিল্লি বুঝে গেছে এই সাংস্কৃতিক আত্মপরিচয়ই সবচেয়ে বড় প্রতিরোধ, কারণ এটি দমন করা যায় না। ভারতের প্রচারণা যতই চলুক, বাংলাদেশের তরুণ প্রজন্ম নিজেদের গল্প নিজেরাই লিখছে। তারা জানে, রাজনৈতিক স্বাধীনতার চেয়েও বড় হলো চিন্তার স্বাধীনতা। যখন একটি জাতি নিজের বয়ান তৈরি করে, তখন বাইরের কেউ আর তার জন্য কাহিনী লিখতে পারে না। এই সাংস্কৃতিক উত্থান এখন সীমান্ত পেরিয়ে আলো ছড়াচ্ছে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্রে উঠে আসছে বাংলাদেশি সংস্কৃতি জাতীয়তাবাদের কথা। বিদেশি সমালোচকরা বলছেন, ঢাকা এখন দক্ষিণ এশিয়ার নতুন কণ্ঠস্বর। এটাই দিল্লির ভয়ের মূল, কারণ ইতিহাস বলে, যে জাতির কবিতা জেগে ওঠে তাকে আর বন্দুক দিয়ে স্তব্ধ করা যায় না।
ভারত আজ বুঝতে পারছে দক্ষিণ এশিয়ার নেতৃত্বের কেন্দ্র ধীরে ধীরে বদলে যাচ্ছে। আগে যেখানে নির্দেশ আসতো দিল্লি থেকে, এখন সেই নির্দেশনা খুঁজছে দিল্লি নিজেই, ঢাকা থেকে। বাংলাদেশ এখন কেবল ভৌগোলিক রাষ্ট্র নয়, এটি এক আদর্শের প্রতীক, যে আদর্শ বলে ছোট দেশও নিজের পথ ঠিক করতে পারে। এই ধারণাই এখন দক্ষিণ এশিয়ার রাজনীতিকে নতুন করে লিখছে। নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা সব দেশই বাংলাদেশের অভিজ্ঞতা পর্যবেক্ষণ করছে। তারা দেখছে বাংলাদেশ কোনো সংঘাত ছাড়া কূটনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে। এই ঘটনাই ভারতের জন্য এক রাজনৈতিক দুঃস্বপ্ন। রাত গভীর, প্রধান উপদেষ্টার কার্যালয়ের লাইট নিভে গেছে, কিন্তু শাহবাগে এক তরুণ সাংবাদিক এখনও টাইপ করছে, আজকের বাংলাদেশ আর আগের বাংলাদেশ নয়। তার আঙুল কাঁপছে না, বরং দৃঢ়। দিল্লির দূতাবাস থেকে ভেসে আসছে আলো, কিন্তু সেই আলো ঢাকার রাতকে আর প্রভাবিত করতে পারছে না। রাস্তায় দেরি করে ফেরা এক রিকশাওয়ালা বলল, ভয় দেখায় কেন? ভয় তো আমরা খাই না। ঢাকার আকাশে তখন পূর্ণ চাঁদ। চাঁদের আলোয় যেন ভেসে উঠছে এক নতুন দেশের মুখ, আত্মবিশ্বাসী, স্বাধীন, মর্যাদাপূর্ণ। এই বাংলাদেশকে আর কেউ থামাতে পারবে না, কারণ বাংলাদেশ ভয়কে হাসি মুখে পরাজিত করতে শিখে গেছে। ডিসেম্বরের ভোর, মিজোরামের পাহাড়ি বাতাসে কুয়াশা ঝুলে আছে, আর আকাশে ঘুরে বেড়াচ্ছে একটি সেনা হেলিকপ্টার। নিচে লুংলাই জেলার সীমান্ত পার, বাংলাদেশের চট্টগ্রাম থেকে খুব দূরে নয়। স্থানীয় গ্রামবাসীরা আকাশের দিকে তাকিয়ে দেখছে হেলিকপ্টারটি একবার পারভার দিকে, একবার শিলছড়ির দিকে চক্কর দিচ্ছে। দুই জায়গায় যেন কোনো অদৃশ্য মানচিত্রের বিন্দু, যেখানে ইতিহাসের পরবর্তী যুদ্ধের রেখা আঁকা হচ্ছে। সেই হেলিকপ্টারেই ছিলেন ভারতের ইস্টার্ন কমান্ডের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি, অভিজিৎ এস. পেন্থারকর ও যশ আহলাওয়াদ। তারা এসেছেন পরিদর্শনের অজুহাতে, কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল এক সামরিক রেকি। বাংলাদেশ সীমান্তের খুব কাছে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ঘাঁটির জন্য স্থান নির্ধারণ। পাহাড়ের নিচে তখন মেঘ জমছে, কিন্তু মেঘের ওপারে জমছে যুদ্ধের ছায়া। ভারতের নতুন সেনা পরিকল্পনা এখন সরাসরি বাংলাদেশের হৃৎপিণ্ড চট্টগ্রামকে ঘিরে। দিল্লির সেনা বিশ্লেষকেরা বলছেন, শিলিগুড়ি করিডোর রক্ষার জন্য মিজোরামে ঘাঁটি করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, চট্টগ্রাম থেকে মাত্র 50 কিলোমিটার দূরে পারভা নামের যে পাহাড়, বা 60 কিলোমিটার দূরের শিলছড়ি, সেখানে সেনা ঘাঁটি গড়ার সঙ্গে শিলিগুড়ির কী সম্পর্ক? বাস্তবে ভারত তার দক্ষিণ পূর্ব সীমান্তে এমন অবস্থান নিচ্ছে, যেখান থেকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম একই সঙ্গে নিয়ন্ত্রণে রাখা যায়। চট্টগ্রাম মানে বাংলাদেশের অর্থনৈতিক নাভি কেন্দ্র, বন্দর, বাণিজ্য ও জ্বালানি। সুতরাং সেটাই যদি ভারতের সেনার নজরবিন্দু হয়, তাহলে এটি কেবল সীমান্ত সুরক্ষার প্রশ্ন নয়, বরং এক সামরিক বার্তা, আমরা প্রস্তুত। মিজোরাম সীমান্তে এখন কেবল পাহাড় আর বনের নীরবতা নেই, আছে ট্রাকের গর্জন, ক্রেনের শব্দ আর রাতের বেলা ঝলমলে ফ্লাড লাইট। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, এই সীমান্তে কম্পোজিট অপারেশনাল হাব তৈরি হবে, যেখানে শুধু সেনা ব্যারাক নয়, থাকবে মাটির নিচে বাংকার, বিস্ফোরণ প্রতিরোধী আশ্রয় কেন্দ্র, অস্ত্রাগার এবং যোগাযোগ টানেল। এতদিন এখানে ছিল বিএসএফের নজরদারি, কিন্তু এখন সরাসরি সেনাবাহিনী দায়িত্ব নিচ্ছে। থার্ড কোর নামে যুদ্ধ প্রস্তুতি ইউনিটের একটি পূর্ণাঙ্গ ব্রিগেড মোতায়েনের প্রস্তাব তৈরি। তাদের অবস্থানই হবে বাংলাদেশের ওপর কৌশলগত চাপ। এমন স্থায়ী প্রস্তুতি কোনো দেশ নেয় না, যদি না সে অন্তত এক সম্ভাব্য সংঘাতের দিকে অগ্রসর হয়। যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি মানে শুধু গোলাবারুদ নয়, মনস্তত্ত্বেরও প্রস্তুতি। আর ভারত এখন সেই মানসিক যুদ্ধ শুরু করেছে। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই দিল্লির মনোভাব স্পষ্ট বদলে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন বাংলাদেশ বিদেশি সম্পর্কের ভারসাম্য নতুনভাবে সাজাতে শুরু করল, চীন, তুরস্ক, পাকিস্তান এমনকি পশ্চিমাদের সঙ্গে সহযোগিতা বাড়ল, তখন দিল্লি বুঝল তারা আর আগের মতো প্রভাব খাটাতে পারবে না। এই পরিবর্তন ভারতের কাছে কেবল কূটনৈতিক ধাক্কা নয়, এটি মনস্তাত্ত্বিক পরাজয়ও। কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশকে তারা নিজেদের প্রভাবলয়ের নিরাপদ অঞ্চল হিসেবে দেখত, এখন সেই অঞ্চল তাদের হাতছাড়া হচ্ছে। তাই ভারতের কৌশল এখন ভয় দেখানো, চাপ সৃষ্টি এবং সীমান্তে সামরিক তৎপরতা বাড়িয়ে মানসিক প্রভাব বিস্তার করা। চট্টগ্রামের দিকে সেনা মোতায়েন মানে বাংলাদেশের অর্থনৈতিক স্পন্দনে হাত দেয়া। এটা এমন এক বার্তা, যদি তোমরা আমাদের কথা না শোনো, আমরা তোমাদের শ্বাসরোধ করতে পারি। ভারত গত মাসে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক অঞ্চলে 3টি নতুন সামরিক ঘাঁটি তৈরি করেছে। তখন অনেকে ভেবেছিল এগুলো চীনের বিরুদ্ধে প্রতিরক্ষার অংশ, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই রণকৌশল দক্ষিণ পূর্বেও চলছে।
এবার নিশানা বাংলাদেশ। শিলিগুড়ি করিডর ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি ভারতের সঙ্গে যুক্ত করে, এটাই তাদের দুর্বলতম বিন্দু। এখন ভারত ভয় পাচ্ছে, যদি বাংলাদেশ একদিন নিরপেক্ষ বা চীন ঘেঁষা অবস্থান নেয়, তবে তাদের 7 সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ভয় থেকেই তারা প্রতিরক্ষা নয়, আগ্রাসনকে বেছে নিচ্ছে। মিজোরাম, ত্রিপুরা, আসাম ও মেঘালয়ে নতুন অবকাঠামো তৈরি হচ্ছে, যেখানে সীমান্ত পারাপার নজরদারি, ড্রোন কন্ট্রোল সেন্টার এবং আর্টিলারি ঘাঁটি তৈরি হচ্ছে। এগুলো কেবল নজরদারি নয়, এগুলো লঞ্চ প্যাড, সম্ভাব্য হামলার প্ল্যাটফর্ম। বাংলাদেশ সীমান্তের পাহাড়ি এলাকায় হঠাৎ করে অস্থিরতা বাড়ছে। নিষিদ্ধ সংগঠনগুলো হঠাৎ সক্রিয় হয়ে উঠছে, আঞ্চলিক বামপন্থী গোষ্ঠীগুলো নতুন অর্থ ও অস্ত্র পাচ্ছে। এসব কাকতালীয় নয়, ভারত বুঝে গেছে সরাসরি যুদ্ধ না করেও ছায়াযুদ্ধ চালানো যায়। তারা আন্তর্জাতিক পরিসরে এমন বয়ান তৈরি করছে যে বাংলাদেশে নাকি উগ্রবাদ বাড়ছে, সাধারণ মানুষ ভারতের হস্তক্ষেপ চায়। এই বয়ানই ভবিষ্যতে কোনো বিশেষ সামরিক অভিযানের নৈতিক ভিত্তি তৈরি করবে। এখন থেকে সীমান্তে প্রতিটি আন্দোলন, প্রতিটি সংঘর্ষ দিল্লির মিডিয়ায় দেখানো হবে বাংলাদেশের অস্থিতিশীলতা হিসেবে। এভাবেই তৈরি হচ্ছে ন্যারেটিভের যুদ্ধক্ষেত্র, যেখানে গোলাবারুদ নয়, শব্দই অস্ত্র, সংবাদই আক্রমণ। ভারতের সামরিক পরিকল্পনার ধরন এখন অনেকটা রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের মতো। সরাসরি যুদ্ধ নয়, আগে মাসের পর মাস সীমান্তে মহড়া, আকাশসীমায় সতর্কীকরণ, পাহাড়ি সরঞ্জাম স্থানান্তর, সবই স্বাভাবিক অনুশীলন বলে দেখানো হয়। তারপর হঠাৎ একদিন সীমান্ত অতিক্রম করে সেনা। ভারতও সেই একই প্যাটার্নে এগোচ্ছে। মিজোরামে তারা তৈরি করছে স্থায়ী মহড়া কেন্দ্র, যেখানে যুদ্ধের অনুশীলন আসলে একটি বাস্তব প্রস্তুতির অংশ। প্রতিদিন সীমান্তে আকাশে উঠছে গোয়েন্দা ড্রোন, মাটিতে বসানো হচ্ছে নজরদারি রাডার, আর ঢাকার প্রতিটি সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এটা নিছক প্রতিরক্ষা নয়, এটা মানসিক চাপ সৃষ্টির কৌশল, যাতে বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া প্রতিনিয়ত দিল্লির নজরে থাকে। দক্ষিণ এশিয়ার রাজনীতির মানচিত্রে বাংলাদেশ এখন যেন এক নতুন নক্ষত্র, যার আলো ছড়িয়ে পড়ছে সবদিকে। এই আলো কারো ধার করা নয়, এটি জন্মেছে অন্তর্গত আগুন থেকে, এক জাতির দীর্ঘদিনের অভিমান, আত্মসম্মান ও স্বাধীনতার চেতনা থেকে। ভারত যে দেশটিকে বছরের পর বছর ধরে প্রভাবলয়ের সুশীল প্রতিবেশী মনে করত, আজ সেই দেশ দাঁড়িয়ে গেছে নিজের পায়ে, নিজের ভাষায়, নিজের নীতিতে। আর এখানেই দিল্লির ভয়। এই ভয় সামরিক নয়, কূটনৈতিক নয়, বরং অস্তিত্বগত। কারণ ভারত বুঝতে পেরেছে যে বাংলাদেশ একবার নিজের পথ বেছে নিয়েছে, তাকে আর ফিরিয়ে আনা যাবে না। বাংলাদেশে এখন এক নতুন শক্তির উত্থান ঘটছে, যার কোনো কেন্দ্রীয় কমিটি নেই, কোনো অফিস নেই, কোনো নেতা নেই। তবু এর স্পন্দন ছড়িয়ে আছে গ্রামে, শহরে, বিশ্ববিদ্যালয়ে, এমনকি সেনা ব্যারাকেও। এটি এক চিন্তার বিপ্লব, যেখানে তরুণ প্রজন্ম প্রথমবারের মতো নিজেদের রাষ্ট্রকে অন্যের প্রভাব থেকে আলাদা করে দেখতে শুরু করেছে। তারা বুঝেছে, বন্ধু রাষ্ট্র মানেই শাসক রাষ্ট্র নয়, সহযোগিতা মানেই বশ্যতা নয়। এই নতুন প্রজন্ম ইতিহাসের দিকে তাকিয়ে বলছে, যে জাতি রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, সে কেন কারো নির্দেশে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে? এই প্রশ্নটাই ভারতের নীতি নির্ধারকদের সবচেয়ে অস্বস্তিকর মুহূর্ত এনে দিয়েছে। দিল্লির অভ্যন্তরে এখন এক নতুন শব্দ ঘুরছে, বাংলাদেশ সিন্ড্রোম। এর মানে হলো দক্ষিণ এশিয়ার অন্য ছোট দেশগুলো যেন বাংলাদেশের পথে না হাঁটে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপ সবাই এখন বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে, যেমন একসময় ইউরোপের ছোট রাষ্ট্রগুলো পর্যবেক্ষণ করত ফিনল্যান্ডকে, যারা রাশিয়ার ছায়া থেকে বেরিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি তৈরি করেছিল। বাংলাদেশ এখন সেই ভূমিকায়। ভারতের নিরাপত্তা পরামর্শদাতারা উদ্বিগ্ন, কারণ তারা দেখছেন বাংলাদেশের তরুণেরা এখন এমনভাবে রাষ্ট্র ভাবছে যা দিল্লির প্রচারণা ভেদ করে যায়। তারা ভারতের কোনো প্রচারণাকে সত্য বলে গ্রহণ করছে না। তারা চীনের সঙ্গে সহযোগিতা করছে, তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি নিচ্ছে, পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক প্রশিক্ষণের পরিকল্পনা করছে। সবই বাংলাদেশের কৌশলগত স্বার্থে, ভারতের বিরোধিতায় নয়। কিন্তু দিল্লি যেভাবে নিজেদের আঞ্চলিক শ্রেষ্ঠত্বের কেন্দ্র হিসেবে দেখছে, সেই মানসিকতা থেকে তারা এই ভারসাম্যপূর্ণ নীতিকে সহ্য করতে পারছে না। তারা চায় সবাই তাদের কথা মতো চলুক। বাংলাদেশ সেই শৃঙ্খল ভেঙে দিয়েছে। এই নতুন বাংলাদেশের নেতৃত্বে আছেন এমন মানুষরা যাদের রক্তে রয়েছে মুক্তিযুদ্ধের স্পিরিট, কিন্তু দৃষ্টিতে আধুনিক কৌশল। ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক তত্ত্ব হল ভারসাম্যই স্বাধীনতার মূল। তিনি বুঝেছেন, ভারতকে না বলে চীনকে হ্যাঁ বললে তা নির্ভরতা বদল, স্বাধীনতা নয়। তাই তিনি একাধিক শক্তির ভারসাম্য রেখে বাংলাদেশকে একটি বহুমাত্রিক রাষ্ট্রনীতির পথে চালিত করছেন। ভারতের সামরিক গোয়েন্দা সংস্থাগুলো এখন একের পর এক রিপোর্ট পাঠাচ্ছে,
ঢাকায় নাকি ভারত বিরোধী মনোভাব বেড়ে গেছে, কিন্তু বাস্তবে এই মনোভাব ভারত বিরোধী নয়, এটি বাংলাদেশপন্থী। এটি এক আত্মপরিচয়ের পুনর্জন্ম, যেখানে জাতীয় মর্যাদার সর্বাগ্রে। ভারতের প্রভাবলয় থেকে বেরিয়ে আসা মানে কোনো যুদ্ধ নয়, এটি এক মানসিক স্বাধীনতা। আর সেই মানসিক স্বাধীনতাই এখন দিল্লির সবচেয়ে বড় পরাজয়, কারণ মন জয়ের কোনো ট্যাঙ্ক, কোনো ড্রোন নেই। দিল্লি আজ ভয় পাচ্ছে সেই আত্মবিশ্বাসী বাংলাদেশের, যাকে ভয় দেখিয়ে আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাদের প্রচারণা, তাদের কূটনৈতিক চাপ সব ব্যর্থ হচ্ছে, কারণ বাংলাদেশের অভ্যন্তরে এক নতুন জাতীয় শক্তি গড়ে উঠেছে। এটি রাষ্ট্রীয় নয়, এটি জনমানুষের শক্তি, যেখানে প্রতিটি মানুষ জানে স্বাধীনতা একবার অর্জিত হলে তা আর কারো হাতে তুলে দেওয়া যায় না। বাংলাদেশের নতুন এই শক্তি কেবল রাজনীতি বা সেনা কৌশল নয়, এটি সাংস্কৃতিক প্রতিরোধও। ঢাকার তরুণ শিল্পীরা এখন তাদের গানে, সিনেমায়, গল্পে তুলে আনছে স্বাধীন রাষ্ট্রচেতনা। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ছাত্ররা বিতর্ক করছে ভারতের প্রভাব নিয়ে। সামাজিক মাধ্যমে মানুষ প্রশ্ন তুলছে, কেন ভারত সবসময় আমাদের নীতি নির্ধারণ করবে? এই প্রশ্নগুলোই ভারতের প্রচলিত আধিপত্যবাদের ভিত কাঁপিয়ে দিচ্ছে। যে দেশে প্রশ্ন জাগে সে দেশে বিপ্লব জাগে, আর এই বিপ্লব বন্দুকের নয়, চিন্তার। আজ দিল্লি দেখছে, তারা যত বাংকার তৈরি করছে, যত পাহাড়ি ঘাঁটি গড়ছে, বাংলাদেশের মানুষ তত বেশি ঐক্যবদ্ধ হচ্ছে। কারণ ইতিহাস সাক্ষী, হুমকি বাঙালিকে ভয় দেখায় না, বরং এক করে ফেলে। এই নতুন বাংলাদেশের শক্তি হলো এই ঐক্য, যা দমন করা যায় না, কেনা যায় না, ভয় দেখিয়ে ভাঙা যায় না। দিল্লির জন্য এটি সবচেয়ে অস্বস্তিকর বাস্তবতা। তারা দেখতে পাচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নেতৃত্বের কেন্দ্র এখন ধীরে ধীরে সরছে। দিল্লি থেকে নয়, বরং ঢাকা থেকে উচ্চারিত হচ্ছে নতুন নীতির ভাষা। রাত গভীর, পারভা গ্রামের আকাশে আবার সেই হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে। চাঁদের আলোয় পাহাড়ের ঢালে দেখা যায় নতুন নির্মাণের ছায়া, কনক্রিটের দেয়াল, ফ্লাড লাইট আর একের পর এক ধোঁয়াটে কাঠামো। বাংলাদেশ সীমান্তের ওপারে এক তরুণ কৃষক রাতের আকাশে তাকিয়ে ফিসফিস করে বলে, ওরা আস্তে আস্তে আগুন জ্বালাচ্ছে। ঢাকায় তখন রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদের বৈঠক চলছে। নিরাপত্তা উপদেষ্টা মানচিত্রে চোখ রেখে বললেন, এই আগুন যদি একবার ছড়িয়ে পড়ে তাহলে শুধু সীমান্ত নয়, পুরো অঞ্চল পুড়ে যাবে। বাতাসে নিস্তব্ধতা, কিন্তু নিস্তব্ধতার ভেতরে প্রতিধ্বনি শোনা যায়। যুদ্ধ এখন পাহাড়ের নিচে ঘুমাচ্ছে, জেগে উঠলে সেটি আর সীমান্ত মানবে না। পারভা ও সিলসরির মাটির নিচে ভারত যে বারুদের রেখা টানছে, সেই রেখার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে এক নতুন বাংলাদেশ, যে দেশ ভয় পায় না, বরং জানে ভয় দেখানোই এক সাম্রাজ্যের শেষ ধাপ। যে শক্তির জন্ম ভয়ের মধ্যে, তার স্থায়িত্ব নেই। আর বাংলাদেশের নতুন শক্তির জন্ম সাহসের মধ্যে। তাই দিল্লির ভয় যত বাড়বে, বাংলাদেশের আত্মবিশ্বাস তত বাড়বে। পারভা পাহাড়ের নিচে ভারত যত বাংকার বানাক, বাংলাদেশের মাটিতে গড়ে উঠছে তত চিন্তার দুর্গ, যেখানে স্বাধীনতা এখন কেবল এক শব্দ নয়, এক চেতনার নাম। বাংলাদেশের নতুন শক্তির এই উত্থান দিল্লির চোখে যেন এক ঝলক আগুন, যে আগুন নিভে গেলে ভারত নিঃশ্বাস নিতে পারবে, কিন্তু জ্বলে উঠলে বদলে যাবে গোটা দক্ষিণ এশিয়ার ইতিহাস। দুপুর গড়িয়ে সন্ধ্যা, কিন্তু বাতাসে যেন কোনো স্বস্তি নেই। শাহবাগ থেকে ধানমন্ডি পর্যন্ত রাস্তায় সারি সারি ফুল, পোস্টার, পতাকা, সবই এক নামের স্মৃতি বহন করছে, ওসমান হাদি। যে মানুষটিকে রাষ্ট্রীয় বুলেট থামিয়ে দিয়েছিল, সেই নামটাই এখন পরিণত হয়েছে নতুন এক ভূরাজনৈতিক ভাষ্যে। ঠিক বিকেল 4টায় ওয়াশিংটনের সময় সকাল 7টা, মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতি প্রকাশিত হলো। আমরা গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে তা কেবল রাজনৈতিক নয়, মানবিকতার সীমারেখাও অতিক্রম করেছে। কয়েক ঘন্টার মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন একই সুরে জানায়, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। গণতান্ত্রিক অংশগ্রহণ ও মানবাধিকার রক্ষা করতে হবে। এগুলো সাধারণ বিবৃতি নয়, এগুলো ছিল একটি রাষ্ট্রের বিবেক জাগ্রত হওয়ার মুহূর্ত। আর সেই মুহূর্তেই দিল্লির কূটনৈতিক মহলে ছড়িয়ে পড়েছিল অস্বস্তি, কারণ আন্তর্জাতিক পরিসরে ভারতের বহুদিনের বয়ান, বাংলাদেশের আন্দোলন জঙ্গিবাদী, হঠাৎ করেই নড়বড়ে হয়ে গেল। টাইমস অফ ইন্ডিয়া লিখল, বাংলাদেশের অভ্যন্তরীণ আন্দোলন নিয়ে পশ্চিমা প্রতিক্রিয়া ভারতের কূটনীতির জন্য এক কঠিন মুহূর্ত। ওদিকে দ্য হিন্দু বিশ্লেষণ করল, দিল্লি এমন এক কূটনৈতিক বাস্তবতার মুখে পড়েছে, যেখানে তার অভ্যন্তরীণ নিরাপত্তা বয়ান আন্তর্জাতিক পরিসরে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এই নীরব প্রতিক্রিয়া বোঝা যাচ্ছিল প্রতিটি স্তরে। দিল্লির সাউথ ব্লকে এক সিনিয়র কর্মকর্তা বলেছিলেন, হাদির মৃত্যুর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া আমাদের কোনোভাবেই পছন্দ হয়নি। এটা স্পষ্ট রাজনৈতিক সংকেত। রাজনৈতিক পর্যবেক্ষক প্রফেসর রাজেশ রাজাগোপালন অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে বলেন, ভারত এখন এমন এক অবস্থানে যেখানে বাংলাদেশের ভেতরের আন্দোলনকে কেবল নিরাপত্তা ইস্যু হিসেবে দেখানো সম্ভব হচ্ছে না।
আন্তর্জাতিক মতামত সেটিকে মানবাধিকার প্রশ্নে পরিণত করেছে। এটাই ভারতের জন্য সবচেয়ে কঠিন বাস্তবতা। গ্লোবাল ন্যারেটিভ তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ওসমান হাদির নাম এখন কেবল একজন নেতা নয়, এটি হয়ে উঠেছে এক প্রতিরোধের চেতনা। যেভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কূটনৈতিক মহল এই মৃত্যুতে প্রতিক্রিয়া দিয়েছে তা বোঝায় এটি শুধুমাত্র স্থানীয় ঘটনা নয়, এটি একটি বৈশ্বিক প্রতীক হয়ে উঠেছে। বিবিসি বাংলা লিখেছে, হাদির মৃত্যু বাংলাদেশের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট। এই আন্দোলন কেবল সরকারের বিরুদ্ধে নয়, এটি ভারতের ভূ রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধেও এক ধরনের সাংস্কৃতিক জাগরণ। আল জাজিরা মন্তব্য করেছে, বাংলাদেশে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড ভারতীয় কৌশলের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ তৈরি করেছে। এই মুহূর্তে ওয়াশিংটন, ব্রাসেলস ও লন্ডনে বাংলাদেশের বিষয়টি কেবল কূটনৈতিক আলোচনা নয়, এটি হয়ে উঠেছে একটি মানবিক উদ্বেগের প্রতীক। বাংলাদেশে ওসমান হাদির মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ছিল দ্বিমুখী। একদিকে মানবাধিকার রক্ষার ঘোষণা, অন্যদিকে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে নিজেদের অবস্থান পুনর্গঠনের ইঙ্গিত। ওয়াশিংটনের নীতি এখন স্পষ্টভাবে দুটি স্তরে কাজ করছে। প্রথমত, তারা বাংলাদেশে গণতান্ত্রিক মানদণ্ড পুনঃপ্রতিষ্ঠার কথা বলছে। দ্বিতীয়ত, তারা ভারতের প্রভাবলয়কে চ্যালেঞ্জ জানাতে চাইছে। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক মহলে বাংলাদেশকে এখন পলিসি অ্যাঙ্কর হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ এশিয়ার এমন এক রাষ্ট্র যা ভারতের নির্ভরতা ছাড়াই নিজস্ব ভূ রাজনৈতিক অবস্থান নিতে সক্ষম। এই কারণেই মানবাধিকারের প্রশ্নটি তাদের কূটনীতির একটি অংশ মাত্র। মূল লক্ষ্য হল এই অঞ্চলে একটি বিকল্প প্রভাব কেন্দ্র গড়ে তোলা। হাদির মৃত্যু যুক্তরাষ্ট্রকে এই কৌশলগত সুযোগ দিয়েছে। একটি মানবাধিকার ঘটনার ভেতর দিয়ে তারা দক্ষিণ এশিয়ায় নতুন বার্তা দিচ্ছে। প্রতিবেশীর স্থিতিশীলতা ভারতের একচেটিয়া বিষয় নয়। এই অবস্থান শুধু মানবাধিকারের নয়, এটি শক্তির নতুন বিন্যাসেরও ইঙ্গিত। ভারতের নীতি নির্ধারক মহলে এখন সবচেয়ে বড় উদ্বেগ, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যে তাদের একছত্র প্রভাব ভেঙে পড়ছে। বাংলাদেশের আন্দোলনের আন্তর্জাতিক প্রতিক্রিয়া দিল্লির দীর্ঘদিনের কূটনৈতিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করেছে। বহু বছর ধরে ভারত দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটকে নিরাপত্তা কেন্দ্রিক বয়ানে নিয়ন্ত্রণ করে এসেছে। কিন্তু হাদির ঘটনার পর সেই কাঠামোতে ফাটল ধরেছে। দিল্লি বুঝে গেছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এখন শুধু সীমান্তের ভেতরের ইস্যু নয়, এটি বৈশ্বিক পরিমণ্ডলে আলোচিত এক সিস্টেমিক শিফট। বাংলাদেশের স্বাধীন অবস্থান ভারতের আঞ্চলিক প্রভাবের জন্য এক গুরুতর হুমকি হয়ে উঠছে। এখানেই ভারতের সবচেয়ে বড় সংকট। তারা বুঝছে, প্রতিবেশী রাষ্ট্রগুলো আর আগের মতো প্রভাবিত রাষ্ট্র হয়ে থাকতে চায় না। বাংলাদেশ, নেপাল, এমনকি ভুটানও এখন নিজেদের সার্বভৌম স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে। ফলে দিল্লির জন্য দক্ষিণ এশিয়ার রাজনীতি আর একমুখী থাকছে না। বাংলাদেশের নতুন রাজনৈতিক যাত্রা এখন এক স্বাধীন ন্যারেটিভের দিকে অগ্রসর হচ্ছে। ওসমান হাদির মৃত্যুর পর এই দেশের আন্দোলন ও জনগণের কণ্ঠ আন্তর্জাতিক পরিসরে যে গুরুত্ব পেয়েছে তা বাংলাদেশের কূটনৈতিক আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। আজ বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কারো ছায়া অনুসরণ করছে না। দেশটি এখন ভারসাম্যপূর্ণ কূটনীতির পথে, যেখানে একদিকে পশ্চিমা বিশ্ব ও অন্যদিকে চীন, তুরস্ক, পাকিস্তান ব্লকের সঙ্গে সম্পর্ক পুনর্গঠিত হচ্ছে। এই নীতি দেশের আত্মনির্ভর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হবে। বাংলাদেশের জনগণ এখন আন্তর্জাতিক রাজনীতির অংশ নয়, বরং প্রভাবক। এই দেশের গণ আন্দোলন মানবাধিকার, গণতন্ত্র ও আঞ্চলিক ভারসাম্যের আলোচনায় নতুন রূপরেখা তৈরি করছে। এটাই বাংলাদেশের নতুন যাত্রা, যেখানে আর কেউ তার গল্প লিখে দেবে না, বাংলাদেশ নিজেই তার ইতিহাস রচনা করবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণেও এই পরিবর্তনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। দ্য গার্ডিয়ান লিখেছে, বাংলাদেশ এমন এক যুগে প্রবেশ করছে যেখানে তার কূটনীতি আর প্রতিক্রিয়াশীল নয়, বরং প্রোঅ্যাক্টিভ। আল জাজিরা মন্তব্য করেছে, দক্ষিণ এশিয়ার নতুন ভারসাম্য তৈরি হচ্ছে ঢাকাকে কেন্দ্র করে, যেখানে শক্তির ভাষা বদলে যাচ্ছে উন্নয়নের ভাষায়। আন্তর্জাতিক কৌশল বিশেষজ্ঞ রবার্ট কাপলান বলেছেন, বাংলাদেশ এখন আর প্রান্তিক রাষ্ট্র নয়, এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলের এক নির্ধারক বাস্তবতা। অন্যদিকে ভারতীয় বিশ্লেষক সুহাসিনী হায়দার উল্লেখ করেছেন, ঢাকা তার নিজস্ব অবস্থান রক্ষা করতে পারলে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন যুগের সূচনা হবে। এসব বিশ্লেষণ মিলিয়েই বোঝা যায়, বাংলাদেশ এখন এমন এক দিগন্তে পৌঁছেছে যেখানে তার প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক শক্তির ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। রাত নামছে ঢাকার আকাশে, কিন্তু শহরের আলো নিভছে না। মানুষ এখনও রাজপথে। হাদির প্রতিকৃতি হাতে নিয়ে এক তরুণী বলল, আমরা ভয় পাই না, আমাদের গল্প এখন সারা বিশ্বের।
ঠিক তখনই ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ প্রসঙ্গে গৃহীত এক প্রস্তাবে লেখা হলো, বাংলাদেশের জনগণকে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের পূর্ণ অধিকার দিতে হবে। দিল্লি থেকে দূরে ওয়াশিংটনের এক সাংবাদিক লেখেন, বাংলাদেশের সড়কে আজ যে কণ্ঠস্বর উঠছে তা দক্ষিণ এশিয়ার নতুন ইতিহাস লিখছে। নীরব আকাশের নিচে পতাকা দুলছে ধীরে ধীরে। যে দেশটিকে একসময় সবাই প্রভাবিত করতে চেয়েছিল, সেই দেশ এখন নিজেই প্রভাবের কেন্দ্র। আর হাদির মৃত্যু সেই পরিবর্তনেরই সূচনা। ঢাকা শহর তখন অন্ধকারে মোড়া। মিন্টো রোডের গাছগুলোয় হালকা বাতাস দুলছে, আর দূরের কোথাও থেকে হঠাৎ শোনা গেল এক গুলির শব্দ, তীক্ষ্ণ, ভয়ঙ্কর আর ভেতর থেকে কাঁপানো। মুহূর্তেই থেমে গেল মানুষের নিঃশ্বাস। সেই শব্দ কেবল একজন মানুষকে আহত করেনি, তা ছিঁড়ে ফেলেছে দুই রাষ্ট্রের সম্পর্কের সূক্ষ্ম সুতো। মঞ্চের নাম ছিল ইনকিলাব মঞ্চ। বক্তা শরীফ উসমান হাদি, যে তরুণের কণ্ঠে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পটুয়াখালী পর্যন্ত গর্জে উঠেছিল এক নতুন যুগের আহ্বান। কিন্তু সেই রাতেই গুলিতে লুটিয়ে পড়লেন তিনি। রক্ত মাটিতে ঝরল, মানুষ দৌড়ালো, কণ্ঠ রোধ হয়ে গেল হাজারো চিৎকারে। ডাক্তাররা বলছেন তিনি সংকটাপন্ন, কিন্তু রাস্তায় রুটছে। এটা শুধু হত্যা চেষ্টা নয়, এটা মেসেজ। আর সেই মেসেজের প্রেরক কে? সবার ঠোঁটে এক নাম, ভারত। কেউ তা প্রমাণ করতে পারেনি, কিন্তু বাতাসে ভাসছে সেই গন্ধ। ফিসফিস করে ঢাকা শহর বলছে এটা ভারতের ছায়া, আর এই ছায়া এখন ঢেকে ফেলছে বাংলাদেশের রাজনৈতিক আকাশ। সবকিছুর শুরু আগস্টে। ঢাকার রাজপথে তখন মানুষের ঢল। পতনের আগুনে জ্বলছে শেখ হাসিনার সরকার। লাখো মানুষ মিছিল করছে, বাংলাদেশ স্বাধীন হবে ভারতের দখল থেকে। সেই দিনগুলোকে এখন ইতিহাস বলে, কিন্তু আগুনটা এখনও নিভে যায়নি। তার ছাই থেকে উঠছে নতুন স্লোগান, নতুন কণ্ঠ, যাদের নেতৃত্বে আছেন তরুণ বিপ্লবী হাসনাত আবদুল্লাহ। যে বক্তৃতায় তিনি বলেছিলেন, ভারতের হেজিমনি আর থাকবে না বাংলাদেশে, আমরা ন্যায্য সম্পর্ক চাই, ভয় দেখানো বন্ধ করুক দিল্লি। এই এক বক্তব্যে দিল্লির সাউথ ব্লকের দেয়ালে লেগেছিল কম্পন। কিন্তু হাসনাতের নামও এখন উঠে গেছে হিট লিস্টে। শরীফ উসমান হাদির পরের টার্গেট, বলছে ইনকিলাব মঞ্চের নেতারা। এটা কি নিছক রাজনীতি, নাকি দক্ষিণ এশিয়ার এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়েছে, যার কেন্দ্রবিন্দু এখন বাংলাদেশ? সেদিন ঢাকার শাহবাগের আশেপাশে হঠাৎ পুলিশ হেডকোয়ার্টারে রেড অ্যালার্ট জারি হয়। ইনকিলাব মঞ্চে গুলি চলেছে, হাদি পড়ে গেছেন, আর মাঠে পড়ে আছে তার রক্তমাখা পতাকা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, গুলির আওয়াজ একবার নয়, তিনবার। দ্বিতীয়বারের শব্দে আতঙ্কে ছুটে পড়ে জনতা। তৃতীয়বারে নিভে যায় মঞ্চের আলো। কে গুলি করলো কেউ তা জানে না, কিন্তু কিছুক্ষণ পরই অনলাইন নিউজ পোর্টালগুলো ভরে যায় এক কথায়, ভারতের ছায়া। এই গুলির আওয়াজ ঢাকায় যেমন গর্জে উঠেছে, দিল্লিতেও তেমন ছায়া ফেলেছে। কারণ এখন প্রশ্ন কেবল হত্যার নয়, এটা এক কূটনৈতিক সংঘর্ষের সূচনা। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একসময় বিশ্বব্যাপী শান্তির প্রতীক ছিলেন, এখন তিনি দাঁড়িয়ে আছেন এক অগ্নি পরীক্ষার মুখে। তার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পুনর্বিবেচনা করা হবে। অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্ক আর আগের মতো অঘোষিত নির্ভরতা থাকবে না। কিন্তু সরকারের সবাই একমত নয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের নাম এখন বিতর্কের কেন্দ্রে। অনেকে বলছেন তিনি ভারতের পক্ষে খেলছেন, কারণ ইলিশ যাচ্ছে ভারতে, কিন্তু ভারতের সীমান্তে এখনো গুলি থামেনি। একজন মন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা বন্ধুত্ব চাই, কিন্তু দাসত্ব না। এই মন্তব্যে দেশ উত্তপ্ত হয়ে ওঠে। ভারতীয় ভিসা সেন্টার নিরাপত্তার অজুহাতে বন্ধ হয়, আর আগরতলায় বাংলাদেশের কনসুলেট অফিসে হামলা হয়। দুই দেশের মধ্যে সম্পর্ক এখন বারুদের মতো, শুধু এক স্ফুলিঙ্গের অপেক্ষা। ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করা হয়। এর আগে দিল্লি তলব করেছিল বাংলাদেশের রাষ্ট্রদূতকে। দুই রাজধানীর মধ্যে কূটনৈতিক যাতায়াত এখন ঠান্ডা যুদ্ধের মতো। বাংলাদেশের তরুণ নেতারা বলছেন, ভারত অপরাধীদের আশ্রয় দিচ্ছে। শেখ হাসিনা, আসাদুজ্জামান সবাই দিল্লিতে। আর ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বাংলাদেশে পাকিস্তান ও চীনের প্রভাব বাড়ছে। হাসনাতের এক বক্তব্য বিশেষভাবে দিল্লিকে নাড়া দিয়েছে। যদি ভারত শেখ হাসিনাদের ফেরত না দেয়, তাহলে সেভেন সিস্টার্স আলাদা হওয়ার দাবি উঠবে। এই কথায় চমকে ওঠে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ভারত চুপ করে থাকবে না। তখন থেকেই ভারতের গণমাধ্যমে শুরু হয়েছে হুমকির স্রোত। বাংলাদেশ আমাদের সীমান্তে আগুন জ্বালাচ্ছে, কিন্তু ইনকিলাব মঞ্চ বলছে, আগুনটা তারাই জ্বালিয়েছে, আমরা শুধু তার দিকে আলো ফেলছি। এই অস্থিরতার মাঝেই চীনের রাষ্ট্রদূত গোপনে দেখা করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। বৈঠকের আলোচ্য সূচি প্রকাশ করা হয়নি, কিন্তু কূটনৈতিক মহল জানে এটা ছিল নিছক এক গেম চেঞ্জার মিটিং। চীনের বার্তা স্পষ্ট, আমরা চাই না দক্ষিণ এশিয়া আবার ভারতের খেলাঘর হোক। বিপ্লবীরা এখন বলছে, চীনের সঙ্গে প্রতিরক্ষা ও অবকাঠামো জোট তৈরি করতে হবে। রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভে নতুন করে যুক্ত হতে হবে বাংলাদেশকে।
তুরস্কও সমর্থন জানাচ্ছে। তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যদি সার্বভৌম অবস্থান নেয় আমরা পাশে থাকব। দিল্লির কূটনৈতিক বৃত্তে এখন শোনা যাচ্ছে বাংলাদেশ চীনের কোর্টে বল ফেলেছে, কিন্তু চীনের হাসির যত শান্ত তার অর্থনীতি তত গভীর। তারা জানে ভারতের প্রতিক্রিয়া ভয়ঙ্কর হবে। হাসনাত আব্দুল্লাহ এখন বাংলাদেশের সবচেয়ে নিরাপত্তাহীন মানুষ। ইনকিলাব মঞ্চের ভেতরে এখনও ঝুলছে হাদির রক্তমাখা ব্যানার। একজন স্বেচ্ছাসেবক বলল, আমরা জানি ওরাও হাসনাতকে মারবে, কিন্তু ও বলেছে আমি লুকোবো না। বিপ্লবীরা বলছে যদি আরেকটা গুলি চলে তাহলে দেশব্যাপী প্রতিরোধ শুরু হবে। ঢাকার গোপন মহলে কথা উঠছে ভারতীয় গোয়েন্দারা সীমান্তে ক্লিন অপারেশন চালাতে পারে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে সীমান্তে টহল জোরদার হয়েছে আর সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে বিশেষ পরিস্থিতির জন্য। রাজধানীর কূটনৈতিক অঞ্চলে বিদেশি দূতাবাসগুলো এখন হাই অ্যালার্টে। এক পশ্চিমা কূটনীতিক মন্তব্য করলেন, এটা শুধু রাজনৈতিক সংঘাত নয়, এটি আঞ্চলিক ভূমিকম্প। ডক্টর ইউনূস এখন এক দ্বিধায়। তিনি শান্তি চান, কিন্তু জানেন শান্তির মূল্য অনেক সময় সার্বভৌমত্ব। একদিকে যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে, অন্যদিকে চীন বলছে বাংলাদেশের নিরাপত্তা হুমকিতে পড়লে আমরা পাশে থাকব। এই দুই সংকেতের মাঝে ইউনূস সরকার হাঁটছে এক সূক্ষ্ম দড়ির ওপর দিয়ে। তিনি চাইছেন আন্তর্জাতিক ভারসাম্য, কিন্তু বাস্তবে সীমান্তের গন্ধ বারুদের। ঢাকার এক সিনিয়র সাংবাদিক লিখেছেন, বাংলাদেশ এখন এক দ্বন্দ্বের মধ্যে, যেখানে একদিকে চীনের প্রতিশ্রুতি, অন্যদিকে ভারতের প্রতিশোধ। ঢাকার রাত, ডিসেম্বরের ঠান্ডা কুয়াশা জানালায় জমছে কাচের মতো। প্রধান উপদেষ্টা টেবিলে বসে আছেন, পাশে খোলা এক খবর। শরীফ উসমান হাদির অবস্থা সংকটাপন্ন। তিনি ধীরে জানালার বাইরে তাকালেন। কুয়াশায় ভেজা পতাকা তুলছে মৃদু হাওয়ায়। লাল অংশটা যেন আজ আরও গাঢ়, যেন রক্ত নয়, ভালোবাসার রং। চুপচাপ ফিসফিস করে বললেন, এই দেশটা টিকে আছে মানুষের বিশ্বাসে, যারা রক্ত দিয়েছে কিন্তু মাথা নত করেনি। দূরে আজানের সুর ভেসে আসে। শীতের কুয়াশা ভেদ করে আলোর রেখা উঠছে ধীরে। তিনি চোখ বন্ধ করে ফিসফিস করেন, বাংলাদেশ, তুমি শুধু একটি দেশ নও, তুমি আমাদের আত্মা। বাইরে শিশির পড়ছে টুপটাপ, মাটির গন্ধে ভরে গেছে বাতাস, আর সেই গন্ধে মিশে আছে এক জাতির নীরব শপথ, আমরা আবারও জেগে উঠব। ঢাকা শহরের আকাশে সূর্য উঠেছিল নিস্তেজ আলো নিয়ে। ডিসেম্বরের ঠান্ডা বাতাস যেন বুকের ভেতর কাঁপন ধরাচ্ছিল, কিন্তু সেই কাঁপন ছিল না শীতে, ছিল অপেক্ষায়, ছিল গর্বে। বিমানবন্দরের দিকে মানুষের ঢল। সড়ক যেন নদীতে পরিণত হয়েছে, মানুষের নদী। প্রত্যেকের মুখে এক নাম, হাদি। পতাকার নিচে ঢাকা এক কফিন ধীরে ধীরে নেমে এলো। মাইকে কেউ ঘোষণা দিল, ওসমান হাদির মরদেহ এখন মাটিতে নামানো হবে। কিন্তু সেই মুহূর্তে এক বৃদ্ধ মসজিদের ইমাম কেঁপে ওঠা কণ্ঠে বললেন, ওই কফিনের ভেতর হাদি নেই ভাই, ওটা ভারতীয় আধিপত্যবাদের ডেড বডি। চোখে জল নিয়ে দাঁড়িয়ে থাকা এক মা মৃদুস্বরে বললেন, আমার ছেলেও হাদির মতো হবে ইনশাল্লাহ। চারপাশে নিস্তব্ধতা, শুধু বাতাসে ভেসে আসছে এক আয়াত, যার মানে তোমরা আল্লাহর পথে নিজেদের মৃত বলে মনে করো না, বরং তারা জীবিত। তাদের রবের কাছে তারা রিজিক প্রাপ্ত। ঢাকার আকাশে সেই আয়াত মিশে যাচ্ছিল মানুষের নিঃশ্বাসে, কারণ সবাই জানত একজন মানুষকে দাফন করা যায়, কিন্তু জেগে ওঠা বিবেককে নয়। হাদির শেষ জনসভা ছিল অন্যরকম। মঞ্চের আলোয় তার চোখে প্রতিফলিত হচ্ছিল এক দৃঢ় বিশ্বাস, আমরা কারো দয়ার জাতি নই, আমরা বাংলাদেশের মানুষ। এই লাইনটা বলার পরই যেন সময় থেমে গেল। চলন্ত রিকশায় গুলির শব্দ যেন ছিন্ন করে দিল মাইক্রোফোনের সেই চেনা গর্জন। মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, কিন্তু কেউ পালাচ্ছে না। এক তরুণ ছেলে মাথায় রক্ত নিয়ে চিৎকার করলো, ভাই, হাদিকে মারছে, হাদিকে মারছে। কিন্তু সে জানতো না হাদিকে মারা সম্ভব নয়। সেই গুলির শব্দে মরে গেছে ভয়, মরে গেছে দাসত্ব, আর জেগে উঠেছে এক জাতি যারা আর কারো দাস থাকবে না। সেদিন থেকেই শুরু হয়েছে বাংলাদেশে এক নতুন সময়, যেখানে শত্রু দৃশ্যমান নয় কিন্তু অনুভবযোগ্য, যেখানে গুলির চেয়ে বেশি ভয়ঙ্কর এক শব্দ, আত্মমর্যাদা। যেদিন হাদির মরদেহ ফিরল, বিমানবন্দরের পাশের মাঠে ছিল লাখো মানুষের সমাবেশ। হাতে জাতীয় পতাকা, চোখে জল, কিন্তু সেই জল দুর্বলতার নয়, প্রতিজ্ঞার। এক তরুণী দাঁড়িয়ে কাঁদছে, বলছে ওর কফিনে হাদি নেই, আমাদের আত্মা আছে। একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধা বললেন, ওই কফিনে শুয়ে আছে ভারতের আধিপত্যবাদ, যে শাসন 50 বছর ধরে আমাদের বুকের উপর বসেছিল। চারিদিকের দেয়ালে ব্যানারে লেখা, একজন মানুষকে মারা যায় কিন্তু এক জাতিকে না। সেই কফিন বাংলাদেশের প্রতিটি রাস্তায় বার্তা পাঠালো, ভয়কে হত্যা করা গেছে, দাসত্বকে দাফন করা গেছে। আর এই কফিনই হয়ে উঠল আধিপত্যবাদের কবর।
মসজিদের ইমামরা এখন খুতবায় বলছেন, হাদি শুধু শহীদ না, হাদি এক আয়াতের বাস্তব রূপ। ঢাকার দেয়ালে রিকশার পেছনে লেখা, হাদির মৃত্যু নয়, এ আমাদের জেগে ওঠা। একজন সাংবাদিক লিখলেন, ওই কফিনে যে লাশ গেছে সেটা ভারতের প্রভাবের, বাংলাদেশের আত্মা এখন মুক্ত। গ্রামের চায়ের দোকানের কৃষকরা বলে, হাদিরে মাইরা কি পাইছে, এখন তো আমরাই ও। এই কথাগুলো ধীরে ধীরে এক বিশ্বাসের রূপ নিল। হাদি হয়ে উঠল এক জাতির প্রতিচ্ছবি। এখন মানুষ বলছে, আমরা হাদি হব, মরব না, মাথা নত করব না। দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলোতে এখন নতুন রিপোর্ট ঘটছে, বাংলাদেশ স্লিপিং অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স। এক ভারতীয় সংবাদপত্রে লেখা, ওসমান হাদিস ডেথ হ্যাজ ডিস্টেবিলাইজড ইন্ডিয়াস ইস্টার্ন বর্ডার ন্যারেটিভ। তুরস্কের ডেইলি সাবাহ লিখেছে, বাংলাদেশ নিউ অ্যাওয়েকিং হ্যাজ রিলিজিয়াস, মোরাল অ্যান্ড জিওপলিটিক্যাল রোডস। বিবিসির এক বিশ্লেষক বলেছিলেন, বাংলাদেশ ইজ রিডিসকভারিং ইটস আইডেন্টিটি অ্যান্ড দ্যাট আইডেন্টিটি নো লঙ্গার নিডস ইন্ডিয়াস অ্যাপ্রুভাল। চীন ও মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে, বাংলাদেশের জনগণের আত্মমর্যাদা আমাদের অনুপ্রেরণা। আর এই সব খবর দিল্লির বাতাসে উদ্বেগ বাড়াচ্ছে, কারণ হাদির নাম এখন শুধু এক ব্যক্তি নয়, এক রাষ্ট্রীয় প্রতিরোধের প্রতীক। হাদির মা বসে আছেন পুরনো ঘরে, হাতে তসবিহ, চোখে পানি, মুখে দোয়া, আল্লাহ আমার ছেলেকে জান্নাত দাও আর এই দেশটাকে তার পথে রাখো। তিনি পড়ছেন সেই আয়াত যার মানে, তোমরা বলো না যারা আল্লাহর পথে নিহত তারা মৃত, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। এই দোয়া, এই কণ্ঠ, এই মা আজ বাংলাদেশের প্রতীক, কারণ প্রতিটি মায়ের চোখে এখন হাদি, প্রতিটি সন্তান হাদির মতো হতে চায়। ডিসেম্বরের রাতগুলোতে ঢাকা যেন এক অদৃশ্য মোমবাতির শহর। প্রতিটি জানালায় ছোট আলো, প্রতিটি দেয়ালে এক নাম, হাদি। এক ছেলে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, তার হাতে ছোট পতাকা, তাতে লেখা, তুমি মরনি হাদি, তুমি বাংলাদেশ। বুড়িগঙ্গার তীরে একজন বৃদ্ধ বলল, ওরা ভেবেছিল একজনকে মেরে দেশটা ভেঙে দেবে, কিন্তু এখন দেশটাই হাদি হয়ে গেছে। হঠাৎ আকাশে ভেসে উঠল আজানের ধ্বনি, আল্লাহু আকবার। সেই সুরের ভেতর যেন ঢুকে পড়ল এক আয়াতের প্রতিধ্বনি, যা পুরো বাংলাদেশকে জড়িয়ে নিল এক অদৃশ্য শক্তিতে। ঢাকার উপরে ঝুলে থাকা কুয়াশার চাঁদ তখনও আধো আলো দিচ্ছে। শহরের রাস্তায় এখনো চলছে মোমবাতির সারি। হাদির কবরের পাশে বসে আছে এক কিশোর, সে পড়ছে, তুমি মরে যাওনি হাদি, তুমি আমাদের নিঃশ্বাসে বেঁচে আছো। দূরে হাদির প্রিয়তমা স্ত্রী, যিনি শোকে স্তব্ধ হলেও বিপ্লবীর সহধর্মিণী হওয়ার জন্য সবসময় গর্বিত, জানালা খুলে তাকিয়ে আছেন। আকাশে একটি ধূমকেতু দেখা যাচ্ছে। তিনি ধীরে বললেন, একজন মানুষকে দাফন করা যায়, কিন্তু এক জাতির বিবেককে নয়। আকাশের তারা হয়তো উত্তর দিল, হাদি মরে না, হাদি চিরজীবী। ওই কফিনের ভেতর হাদি নেই, ওখানে শুয়ে আছে ভারতীয় আধিপত্যবাদের মৃতদেহ। হাদি চলে যায়নি, হাদি এখন বাংলাদেশ। ভোরের আলো ধীরে ঢাকায় ছড়িয়ে পড়ছে। মিন্টো রোডের পাশে পুরনো বৃক্ষগুলোই শিশিরের ফোঁটা ঝুলছে, কিন্তু বাতাসে আজ অজানা এক উত্তেজনা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আলো জ্বলছে অস্বাভাবিক ভোরে। চুপচাপ ঘরে বসে আছেন 3 জন উচ্চপদস্থ কর্মকর্তা, আর মাঝখানে একটি মাত্র টেবিলের ওপরে ছড়িয়ে আছে মানচিত্র, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, বঙ্গোপসাগর আর তার চারপাশে লাল দাগ টেনে দেওয়া সীমান্তরেখা। প্রধান উপদেষ্টা চোখ তুলে তাকালেন, কণ্ঠে দৃঢ়তা, কিন্তু সেই দৃঢ়তার ভেতর লুকিয়ে আছে এক কঠিন বাস্তববোধ। প্রতিরক্ষামূলক যুদ্ধ বলে কিছু নেই, তিনি বললেন। যদি সত্যিকারের শান্তি চাই, তবে আমাদের সক্ষমতা এমন হতে হবে যে কেউ আর কখনো আগ্রাসনের চিন্তা করার সাহস না পায়। তার পাশে থাকা প্রতিরক্ষা সচিব চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিলেন। কাগজে কলমে ছোট্ট একটি বাক্য লেখা হলো, বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল হবে সক্রিয়, আত্মবিশ্বাসী ও আঘাত সক্ষম। এই এক বাক্য যা বদলে দিতে চলেছে দেশের প্রতিরক্ষা ইতিহাস। বছরের পর বছর বাংলাদেশ প্রতিরক্ষা নীতিতে ছিল প্রতিক্রিয়াশীল মনোভাব, শত্রু আঘাত করলে প্রতিরোধ, তারপর কূটনীতি। কিন্তু সময় বদলেছে। বিশ্ব রাজনীতিতে এখন টিকে থাকে তারা যারা আঘাত করতে জানে এবং জানে কখন আঘাত ফিরিয়ে দিতে হয়। 2025 সালের ডিসেম্বরে প্রকাশিত নতুন প্রতিরক্ষা নীতিমালায় এই দর্শনই প্রতিফলিত হলো। এটি শুধু একটি নথি নয়, এটি ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক ঘোষণাপত্র। নীতি বলছে, বাংলাদেশের প্রতিরক্ষা এখন হবে প্রোঅ্যাক্টিভ, প্রতিরোধ নয়, প্রতিক্রিয়া নয়, বরং প্রয়োজনে শত্রুর ভূখণ্ডের গভীর পর্যন্ত আঘাত হানার ক্ষমতা। এর মানে স্পষ্ট, বাংলাদেশ আর শুধুই নিজের সীমান্ত রক্ষায় সীমাবদ্ধ থাকবে না। যে দেশ শত্রুর আগ্রাসন ঠেকাতে চায়, তাকে এখন আঘাতের ভয় দেখাতে হবে। এই ঘোষণার পরপরই দিল্লি, নয়াদিল্লি ও মিয়ানমারের নেপিডোতে আলোচনার ঝড় বয়ে যায়। ভারতের কৌশলবিদ ব্রাহ্ম কুমার মন্তব্য করেন, বাংলাদেশ এখন ডিটারেন্স থিওরি থেকে এগিয়ে প্রি-এম্পটিভ স্ট্রাইক ধারণার দিকে যাচ্ছে। এটি পুরো দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে পারে।
বাংলাদেশের এই নীতির পেছনে ছিল ইতিহাসের শিক্ষা। 1971 সালে পাকিস্তান ছিল প্রধান শত্রু, কিন্তু 50 বছর পর সেই দেশই আজ প্রতিরক্ষা সহযোগী। স্মারক চুক্তি অনুযায়ী পাকিস্তানের HIT বাংলাদেশের ট্যাঙ্ক ও সাজীয় যান আপগ্রেড করছে। বাংলাদেশের জেনারেলরা বুঝে ফেলেছেন গতকালের শত্রুই আজকের বন্ধু হতে পারে। একইভাবে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্বের মাঝেও বাংলাদেশ তৈরি করেছে নিজস্ব কৌশলগত ভারসাম্য। আর যুক্তরাষ্ট্র দিচ্ছে সামরিক প্রশিক্ষণ ও স্যাটেলাইট নজরদারি প্রযুক্তি। বাংলাদেশ এখন কারো ছায়ায় নয়, এটি বহুমেরু বাস্তবতার কেন্দ্রে দাঁড়িয়ে। এই কূটনৈতিক বুদ্ধিমত্তাই তৈরি করেছে তৃতীয় শক্তির ধারণা। চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা এখন সবচেয়ে গভীর। বেইজিংয়ের সরকারি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার স্ট্র্যাটেজিক ব্রিজ। চীনের সহায়তায় তৈরি হয়েছে SY-400 ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা, যা 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই মিসাইল দক্ষিণ এশিয়ার যুদ্ধনীতির হিসাব বদলে দিয়েছে। অন্যদিকে তুরস্ক দিয়েছে বিখ্যাত বাইরাক্তার TB2 ড্রোন। এই ড্রোন যুদ্ধের মান বদলে দিয়েছে সিরিয়া ও আজারবাইজানে। বাংলাদেশ সেটি ব্যবহার করছে সমুদ্র উপকূল ও সীমান্ত নজরদারিতে। আর যুক্তরাষ্ট্র দিয়েছে একটি বড় বার্তা, তারা এখন বাংলাদেশকে রিজিওনাল স্টেবিলিটি পার্টনার হিসেবে বিবেচনা করছে। অর্থাৎ বাংলাদেশ এখন কেবল একটি ছোট অর্থনীতির দেশ নয়, বরং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার অবলম্বন। বাংলাদেশের সামরিক রূপান্তরে আরেকটি নাম যোগ হয়েছে ইতালি। লিওনার্দো SPA কোম্পানির সঙ্গে বাংলাদেশের ইউরোফাইটার টাইফুন ক্রয়ের আলোচনাই এখন ইউরোপীয় প্রতিরক্ষা মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। এই যুদ্ধবিমান শুধু প্রযুক্তির প্রতীক নয়, বরং আকাশে আধিপত্যের ঘোষণা। বাংলাদেশ একবার এই বিমান হাতে পেলে দক্ষিণ এশিয়ার আকাশে তার অবস্থান পাল্টে যাবে। ইতালির প্রতিরক্ষা উপমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে এই অংশীদারিত্ব কেবল অর্থনৈতিক নয়, এটি আঞ্চলিক স্থিতিশীলতার বিনিয়োগ। বাংলাদেশ এখন ইউরোপীয় ইউনিয়নের সামরিক সরঞ্জাম রপ্তানির নতুন বাজার, এবং সেটি ভারতের চোখে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রতিরক্ষামূলক যুদ্ধ মানে পশ্চাৎপসরণ, আর পশ্চাৎপসরণ মানে আমন্ত্রণ জানানো আরও বড় আগ্রাসনকে। এই ধারণাটি এখন বাংলাদেশ বদলে দিচ্ছে। নতুন সামরিক নীতিতে বলা হয়েছে, যে রাষ্ট্র বাংলাদেশকে আঘাত করবে তাকে তার ভূখণ্ডেই আঘাত অনুভব করতে হবে। এই নীতি তৈরি করছে স্ট্র্যাটেজিক ডিটারেন্স, যেখানে প্রতিপক্ষ জানবে আগ্রাসনের মূল্য অনেক বেশি। একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বললেন, আমরা শুধু সীমান্ত পাহারা দিচ্ছি না, আমরা এখন সীমান্তের ওপারেও চোখ রাখছি। এই পরিবর্তন শুধু সামরিক নয়, এটি মনস্তাত্ত্বিক এক বিপ্লব। কারণ একটি জাতি যখন আত্মবিশ্বাসে বলে আমরাও আঘাত করতে পারি, তখনই তার ভূ রাজনৈতিক অবস্থান বদলে যায়। বাংলাদেশের এই নতুন নীতি ভারতের ক্ষমতাসীন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক চেতন চতুর্বেদী NDTV-তে লিখেছেন, বাংলাদেশের অফেন্সিভ ডিফেন্স নীতি দক্ষিণ এশিয়ার নিরাপত্তার নতুন সমীকরণ। ভারত বহুদিন ধরে চেয়েছিল বাংলাদেশকে সফট বাফার স্টেট হিসেবে ধরে রাখতে, কিন্তু এই নীতি সেই ধারণাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এখন ভারতের সামরিক পরিকল্পনাকারীরা বুঝতে পারছেন, বাংলাদেশ আর শুধু প্রতিরোধকারী নয়, এটি এখন আঘাত হানতে সক্ষম একটি রাষ্ট্র। নেপিডো থেকে দিল্লি পর্যন্ত এখন নতুন কৌশল তৈরি হচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা যে গতি ও গভীরতা এগোচ্ছে, তা থামানো আর সহজ নয়। অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্র কখনোই শক্ত কূটনীতি চালাতে পারে না। ইউনূস সরকারের এই বোধ থেকেই সামরিক শক্তিকে অর্থনৈতিক কূটনীতির অংশ করা হয়েছে। বাংলাদেশ এখন প্রতিরক্ষা রপ্তানির নতুন যুগে প্রবেশ করেছে। তুরস্কের সহায়তায় তৈরি ড্রোন অ্যাসেম্বলি ইউনিট আর পাকিস্তানের সঙ্গে সাজোয়া যান পুনঃ উন্নয়ন প্রকল্প দেশের অর্থনীতিতে আনছে নতুন রপ্তানি সম্ভাবনা। বাংলাদেশের প্রতিরক্ষা খাত এখন শুধু ব্যয় নয়, এটি বিনিয়োগ। কারণ প্রতিটি ট্যাঙ্ক, প্রতিটি মিসাইল, প্রতিটি রাডার এখন দেশীয় হাতে তৈরি হচ্ছে। চীন ও ভারতের মধ্যকার দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বিতার মাঝে বাংলাদেশ এখন নতুন তৃতীয় মেরু। বিশ্ব কৌশলবিদরা বলছেন, দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষা করবে বাংলাদেশ। এই ভারসাম্যই ভারতের জন্য দুঃস্বপ্ন। কারণ ভারতের সামরিক ও অর্থনৈতিক আধিপত্য এতদিন একমুখী ছিল। এখন সেই ভারসাম্যের বিপরীতে উঠে এসেছে ঢাকার আত্মবিশ্বাস। একজন পশ্চিমা পর্যবেক্ষক মন্তব্য করেছেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন চাবিকাঠি। যে দেশ এই অঞ্চলে বাংলাদেশকে পাশে পাবে, সেই ভবিষ্যতে এখন শক্তির নিয়ন্ত্রক হবে। রাত তখন গভীর। প্রধান উপদেষ্টা তার কার্যালয়ের জানালার পাশে দাঁড়িয়ে আছেন। দূরে দেখা যাচ্ছে প্রতিরক্ষা ভবনের আলো, আর তার উপর নীরব আকাশ। হাতে ধরে আছেন একটি ফাইল, শিরোনাম স্ট্র্যাটেজিক ডিটারেন্স ফেজ 1 সম্পন্ন। তিনি নিঃশব্দে ফাইলটি বন্ধ করলেন।
আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আমাদের সম্মান কেড়ে নিতে চায় তাহলে জানুক আমরা আর নীরব থাকবো না। জানালার বাইরে হঠাৎ বজ্রপাত হলো। 1 সেকেন্ডের আলোর ঝলকে দেখা গেল পুরো ঢাকা যেন জেগে উঠছে এক নতুন আত্মবিশ্বাসে, এক নীরব কিন্তু অপ্রতিরোধ্য শক্তিতে। দূরে আজানের ধ্বনি ভেসে এলো, আর বাতাসে মিশে গেল সেই কণ্ঠ। বাংলাদেশ এখন আর কারো ছায়া নয়, বাংলাদেশ নিজেই এক শক্তি।